আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের পার্ট 2 ক্লাসটা হবে। সবাই দ্রুত জয়েন করে ফেলো। পার্ট 2 ক্লাসটা হবে। আচ্ছা, তাহিরা আক্তার জয়েন করে ফেলছো। সিয়াম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? গ্রুপসগুলোতে আচ্ছা, তোমরা অনেকেই কলেজ অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করছো, হয়তো খুব দ্রুত ফলাফলও দিয়ে দিবে। বাট যদি কোনো কারণে ফলাফল আশানুরূপ না হয়, এটা নিয়ে আসলে খুব বেশি টেন্স হওয়ার দরকার নাই। তোমার ইন্টার লাইফে আসলে কলেজ অনেকটা খুব কম ক্ষেত্রেই ম্যাটার করে, তবে বেশ কিছু ভালো কলেজ আছে, অবশ্যই সেগুলোতে অনেক পড়ার মানটা অবশ্যই অনেক উন্নত। বাট তুমি যদি নিজে তোমার অবস্থান থেকে ভালো পরিশ্রম করো, তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর এখন যেহেতু অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবল, তো মোটামুটি তুমি অনেক প্রত্যন্ত এলাকা থেকেও অনেক কোয়ালিটিপূর্ণ তুমি কন্টেন্ট পেয়ে যাবে। তো সেই অনুযায়ী বাসায় যদি প্র্যাকটিস করো পর্যাপ্ত, ভালো করতে পারবে, অসুবিধা নেই। তাহলে সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব আজকে। আজকে আমাদের ডিফারেন্সিয়েশন পার্ট 2টা নিয়ে ক্লাস হবে। আসতেছে না কেন? আচ্ছা, আচ্ছা, আজকে ইন্টিগ্রেশন ক্লাসটা নেক্সট দিন আমি নেওয়ার প্ল্যান করতেছি। আজকে তোমার ডিফারেন্সিয়েশনের পার্ট 2টাই শেষ করে দিব, কারণ যদি খুব বেশি দেরি করি তাহলে আসলে কতদিনে যেগুলো পড়াইছে এই বিষয়গুলো মাথায় থাকবে না, তো একটু হয়তো অনেকের সমস্যা হতে পারে। সেই জন্য কতদিনের জিনিসগুলো একবার আমি ক্লাসের আগে রিভিউ করে আসতে বলছিলাম, দেখছিলে সবাই? কালকে ক্লাসে কিছু রেফারেন্স আজকে থাকবে, আর আজকে মোটামুটি ডিফারেন্সিয়েশন একটা লেভেলে নিয়ে যাওয়া যাবে, মানে বুঝতে পারবা যে এটা আসলে আমাদের প্রয়োজনটা কেন। আচ্ছা, আমি গতদিনের ক্লাসে কী কী হয়েছিল সেগুলো একবার একটু রিভিউ করি। আমরা শুরুতে সরলরেখার ঢাল নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ঢাল নিয়ে আলোচনা করার সময় একটা উদাহরণ দিয়েছিলাম, মনে হয় বাইক নিয়ে নানার বাড়ি যাওয়া বা এরকম একটা কিছু উদাহরণ ছিল। সেখানে কি দেখছিলাম আমরা, যে সরলরেখার ঢাল কনস্ট্যান্ট এবং সেটা নির্দেশ করে কি আমাদের এক্স অক্ষ বরাবর একটা ভ্যারিয়েবল আমরা নির্দেশ করি এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটা ভ্যারিয়েবল নির্দেশ করি। তাহলে আমাদের সরলরেখার ঢালটা কি নির্দেশ করতো, যে আমাদের একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার নির্দেশ করতো। সেখান থেকে আমরা আস্তে আস্তে প্রসিড করে লিমিটের কিছু একটু ধারণা দেখেছিলাম, যে এরকম একটা ফাংশন ছিল লিমিট এক্স অ্যাপ্রোচেস টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এরকম একটা ফাংশন ছিল, যেটা আমরা দেখলাম কি এক্স ইকোয়ালস টু 2 পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি ছিল। এটা আমরা গ্রাফেও দেখছি, তোমরাও চাইলে বাসায় দেখতে পারো, যে জিওজেব্রা অথবা ডেসমোস।
এসিটা টেম্পারেচার কমিয়ে দিই আর একটু। যে আমাদের গ্রাফে কিছু ডিসকন্টিনিউটি ছিল। হ্যাঁ, তারপরে আমরা একটা ফাংশন দেখছিলাম যে একটা বাচ্চা উপর থেকে কী করতেছিল, একটা চৌবাচ্চায় পানি ফেলছিল এবং আমাদের এখন একটা ট্যাপ ছিল, ট্যাপের সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়ার হারটা বিভিন্ন সময় চেঞ্জ করছিল। তো আমরা সেখানে একটা ফাংশন ডেভেলপ করছিলাম সেখান থেকে কোনো একটাভাবে। ফাংশনটা কেমন যেন ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউবড মাইনাস 6x প্লাস 2 এরকম একটা ফাংশন পেয়েছিলাম আমরা। তারপর আমরা কী করলাম, আমরা যে কোনো একটা মুহূর্তে পানি পড়ার হারটা কেমন ছিল সেটা আমরা বের করতে ইচ্ছা প্রকাশ করেছিলাম আর কি। তো তারপর আমরা কী করেছি, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট, সোজা কথা 2 ঘন্টা পর আমাদের পানি পড়ার হারটা কেমন ছিল সেটা বের করতেছে। তো সেটার জন্য কী করছে, আমরা এক্স ইকুয়ালস টু 2 ওই পয়েন্টটা নিছি এবং ওই পয়েন্টের খুবই কাছাকাছি একটা পয়েন্ট নিছি, যাতে আমাদের এই দুইটা সময়ের ভিতর যে গড় পানি পড়ার হার সেটা ওই 2 ঘন্টা সময় অতিক্রম হওয়ার পর ওই মুহূর্তে পানি পড়ার হারটা নির্দেশ করতো। হ্যাঁ, তাহলে এখন তারপর আমরা আরেকটা ফাংশন দেখেছিলাম, মানে এটা খুবই মিরাকেল ছিল। মিরাকেলি আমরা কি দেখলাম, যে ওই ফাংশনটাতে জাস্ট এক্স ইকুয়ালস টু 2 যদি ইনপুট দিতাম তাহলে আমরা পানি পড়ার হারটা অটোমেটিক্যালি পেয়ে যেতাম। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু থাকবে যে ওই ফাংশনটা আমরা কীভাবে পেলাম। ওই ফাংশনটা যদি কোনোভাবে আমরা বের করতে পারি তাহলে কি আমরা যে কোনো মুহূর্তে পানি পড়ার হার কত ছিল ডিটেইল ক্যালকুলেশন, যেটা কি এক্স ইকুয়ালস টু 2 জন্য বের করে তারপরে এক্স ইকুয়ালস টু 2.01 2.001 এরকম করে কোন দিকে কনভার্জ করছে এই বিষয়গুলো খুব সহজে ওই ফাংশন থেকে আইডিয়াগুলো পেয়ে যাচ্ছিলাম। তো আজকে আমরা নেক্সট ক্লাসটা শুরু করি। আচ্ছা, থিঙ্কিং পাওয়ার বাড়াবো কীভাবে? আচ্ছা, থিঙ্কিং পাওয়ার বাড়াবো কীভাবে, এটার জন্য তোমার লেকচার যেগুলো আমি দিব ওগুলো বাসায় চিন্তা করবে। এবং যেরকম আমি বলছিলাম গত ক্লাসে আমি কি এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য পানি পড়ার হারটা বের করছি, তোমাদের বলছিলাম এক্স ইকুয়ালস টু 3 পয়েন্ট, সোজা কথা 3 ঘন্টা পর পানি পড়ার হারটাকেও তো এটা বের করতে। এটা কি তোমরা বাসায় কেউ করছিলা? যে দেখি তো এটার জন্য সম্ভবত 217 বা এরকম একটা ভ্যালু আমি পেয়েছিলাম, তো এটা এসেছে কিনা আসলেই 217 আসে কিনা এটা চেক করছিলে তোমরা কেউ? একটু অনেস্টলি একটু বলো তো। কারণ যেগুলো আমি পড়াবো সেগুলো নিয়ে যদি বাসায় চিন্তা না করো, প্লাস সেগুলো যদি বা খাতায় আঁকাকি না করো, বা অন্য কোনো ভ্যালুর জন্য এটা হচ্ছে কিনা, ভাই তো এটা বলছে যে এই ভ্যালুর জন্য এটা খাটতেছে, অন্য কোনোভাবে যদি এটা করা যায়, এই অ্যাপ্রোচগুলো যদি বাসায় নিজে চিন্তা না করো তাহলে আসলে তোমার থিঙ্কিং পাওয়ার বাড়বে না। তোমার খুব দ্রুত ম্যাথ করার জন্য কী করতে হবে, খুব বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার যদি তুমি থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে চাও তোমার কী করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। আচ্ছা, ক্লাসটা একটু আগে করছি তাই সময় পাই না। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা তোমরা করার পরে চেষ্টা করবা বাসায়। তারপরে তোমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু বানাতে বলছিলাম, এবং যারা যারা বানাইছো গ্রুপে হয়তো পোস্ট করতে বলছিলাম তোমাদের, তোমরা কিন্তু কেউ এখন পর্যন্ত আমি কারো দেখি নাই। আমি কিন্তু সব কিছুই চেক করি গ্রুপে, তোমরা কিন্তু কেউ এখনও অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো নাই। কিছু কিছু রেগুলার আসো যারা ক্লাস করো, চেষ্টা করবা। কারণ আমি যেভাবে বলি হয়তো মনে হচ্ছে যে ভাইয়ের যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো একটু টাইম ওয়েস্ট মনে হতে পারে, বা এগুলো আসলে বইয়ে এরকম ডিটেলস নাই, বা কি আজগুবি কথা বলতেছে পানি পড়ার হার। তুমি আলটিমেটলি আমার উপর যদি বিশ্বাস রাখো, দেখবা 2 বছর পর এই বিষয়গুলোই তোমার অনেক কাজে লাগবে। হয়তো এখন মনে হচ্ছে খুব আজগুবি বিষয়, কিন্তু এই বিষয়গুলোই তোমার থিঙ্কিং পাওয়ার ডেভেলপ যাতে হয় সেজন্য এই বিষয়গুলো আলোচনা করা। আচ্ছা, আমরা ইররিলেভেন্ট বিষয়গুলো থেকে চলে যাই এবং ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, আমাদের গত ক্লাসে ফাংশনটা ছিল চৌবাচ্চায় পানি পড়ার হার, এরকম একটা বিষয় ছিল। এরকম একটা চৌবাচ্চা ছিল, এখানে একটা এরকম ট্যাপ ছিল, তারপর এখানে একটা মনে হয় বাচ্চা ছিল যে ইচ্ছা মতো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়ার হারটা বের করছে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, তোমাদের যে আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেট ফর্ম, এটা নিয়ে একটু কনফিউজ ছিল তোমরা। আমি বলছিলাম ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিব, একটা রেকর্ডিং হয়েছে আজকে এবং সেকেন্ডটাও করে খুব দ্রুত আপলোড করে দিব, সবাই ওটা ভিডিওটা দেখে নিও। একটু ডিফারেন্স আছে দুইটা টার্মের ভিতরে। আচ্ছা, এখান থেকে পানি পড়ছিল, তো আমরা কোনোভাবে ওই পানি পড়ার হারটা সোজা কথা ফাংশনটা পেয়ে গেছিলাম। ফাংশনটা কত ছিল আমার লেখা আছে এখানে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব। আচ্ছা, একটু মোটা করলেই তো ভালো হয়, প্লাস 5x কিউব মাইনাস 6x প্লাস 2। হ্যাঁ, এটা ছিল আমাদের পানি পড়ার ফাংশনটা। এবং এখান থেকে আমি আরেকটা ফাংশন দেখাইছিলাম, এফ প্রাইম নাম দিয়েছিলাম সম্ভবত। ফাংশনটা ছিল কেমন, এরকম 4x কিউবড প্লাস 15x স্কোয়ার্ড মাইনাস 6 এরকম ছিল। আচ্ছা, ফাংশন দুটো আমরা রেখে দিই। এখন আমরা লিমিট কতদিন একটু আলোচনা করেছিলাম যে একটা
যখন আমাদের ফাংশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, আমরা লিমিট এক্স অ্যাপ্রোচেস 2 নিয়েছিলাম, আমরা দেখছিলাম যে লিমিটের ভ্যালুটা কোন ভ্যালু কাছাকাছি যায়, আমরা দেখলাম যে 4 এর কাছাকাছি যাচ্ছিল, তাই না? হ্যাঁ, আমরা একটা সংখ্যা রেখা ছিল এরকম, এই 2 এর কাছে বাম দিক থেকেও এসেছিলাম, ডান দিক থেকেও এসেছিলাম, মানে 2 থেকে ছোট হয়েও এসেছিলাম 2 এর কাছে, 2 থেকে বড় হয়েও 2 এর কাছে এসেছিলাম, এবং দুইটার জন্য আমরা দেখলাম আমাদের ফাংশনাল ভ্যালুটা কার দিকে কনভার্জ করছিল, 4 এর দিকে যাচ্ছিল, কনভার্জ মানে কার দিকে ধাবিত হচ্ছিল আর কি, 4 এর দিকে। হ্যাঁ, তাহলে আমরা লিমিটের আজকে আর একটু কিছু অ্যাপ্লিকেশন দেখি। আচ্ছা, ধরে নাও এরকম ছিল আমাদের কতদিন, লিমিট এক্স অ্যাপ্রোচেস 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটার ভ্যালু আমাদের কত আসছিল, এরকম করছিলাম আমরা, একটু দেখি ক্যালকুলেশনটা আরেকবার দেখায়, হয়তো অনেকের মাথায় এখনও নাই। এক্স অ্যাপ্রোচেস 2, হ্যাঁ, তারপর আমরা এখানে ফ্যাক্টরাইজ করে দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা যদি যারা ক্লাস করতেছো রেগুলার যদি ক্লাস না করো, তাহলে কিন্তু আমার ক্লাস কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক থাকবে। তুমি একটা ক্লাসে হয়তো বা একটা চ্যাপ্টারের ক্লাস যদি আমার না করো, পরের চ্যাপ্টার খুব যে ভালোভাবে বুঝতে পারবে এরকম না, একটু সমস্যা হতে পারে, কারণ দেখবো আমার সব ফিজিক্সের সব ক্লাসগুলো খুব রিলেটেড আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করলাম, যেহেতু এখানে এক্স অ্যাপ্রোচেস 2, কিন্তু এখানে কিন্তু এক্স 2 এর সমান হয় নাই, এক্স 2 এর সমান হয় নাই, সো আমাদের এক্স মাইনাস 2 যেটা হরে আছে এটা কিন্তু এখনও 0 হয় নাই, তো আমরা এই দুটো কিন্তু কেটে দিতে পারবো। এভাবে আসলে কাটাটা ঠিক হয় নাই, পরের লাইনে কেটে দিই আর কি। লিমিট এক্স অ্যাপ্রোচেস 2 এক্স প্লাস 2, এখন আমরা এখানে এক্স ইকুয়ালস টু 2 এর ভ্যালু বসাই দিতে পারি, কারণ এখানে আমাদের ইনডিটারমিনেট ফর্ম আসবে এরকম কোনো টার্ম নাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 লিখতে পারি, ইকুয়ালস টু 4। আচ্ছা, আমরা পরের স্লাইডে একটু যাই এবং আরও কয়েকটা লিমিটের এক্সাম্পল দেখি। আচ্ছা, এইটুকু এটা গত ক্লাসের বিষয়, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এরকম একটা টার্ম দেখি, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আগেরটার মতোই, জাস্ট যে ওখানে 2 ছিল এখানে আমি সেটা এ দিয়ে রিপ্লেস করলাম, সিম্পল। এক্স অ্যাপ্রোচেস এ, তো এখানে ফ্যাক্টরাইজ যদি করে ফেলি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে এখানে কিন্তু এক্স এখনও এর সমান হয় নাই, এর কাছাকাছি যাচ্ছে, তাহলে কি আমরা এক্স মাইনাস এই দুইটা কাটাকাটি করতে পারবো, যেহেতু এখনও আমাদের ওটা হর 0 হয় নাই। সো এখানে অ্যাপ্রোচেস এ এক্স প্লাস এ ইকুয়ালস টু এ প্লাস এ ইকুয়ালস টু টোয়াইস এ। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, এখানে আমাদের এ এখানে একটা কনস্ট্যান্ট না হয় একটা ফাংশন হতে পারে, ধরো আমি ওয়াইও লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের লিমিটিং ভ্যালুটা যেটা বসাইছি কার, এক্সের, এটা খেয়াল করবা, এখানে এক্স, তো এই যে এটার ভিতরে যখন ভ্যালুগুলো বসাবা, এই যে এখানে কার ভ্যালু বসাবা, এক্স অ্যাপ্রোচেস এ, এই ভ্যালুটা বসাবা। আচ্ছা, আরেকটা উদাহরণ হলে তো ক্লিয়ার হয়ে যাবে, আজকে একটু বেশি আটকাতে আছে লিমিট। এবার আমরা এই কাজটা করি, দেখো তো, এ অ্যাপ্রোচেস এক্স এবং আমাদের এক্সপ্রেশনটা সেম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে লিমিট এ অ্যাপ্রোচেস এক্স, এটা সিম্পলি আগের মতোই ফ্যাক্টরাইজ করা যাবে, এক্স প্লাস এ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আচ্ছা, এখনও এটা এক্সের সমান হয় নাই, এক্সের কাছাকাছি যাচ্ছে, তো আমরা এই দুটাকে কেটে দিতে পারবো চাইলে। পরের লাইনে লিখি লিমিট এ অ্যাপ্রোচেস এক্স এক্স প্লাস এ, এখানে একটু খেয়াল করো, এখানে কি এবার আমি এ প্লাস এ ইকুয়ালস টু টোয়াইসে লিখবো না, কারণ কি এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে এ, এটা কার দিকে ধাবিত হচ্ছে, এক্সের দিকে ধাবিত হচ্ছে, সো এটা না হয়ে আমরা এখান থেকে লিখবো এর জায়গায় এক্স বসাবো, এখানে এক্স বসাবো, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু টোয়াইস এক্স। দেখো দুটাই কিন্তু সেম এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্সপ্রেশনটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, কিন্তু আমরা কোন ভ্যারিয়েবলের সীমাটা নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রেজাল্ট আলাদা হচ্ছে। এখানে আমরা পাইছিলাম কত, এখানে পাইছি আমরা টোয়াইসে, এখানে পাইছি টোয়াইস এক্স, তো এখান থেকে যেখানে মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কোন ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতেছি। আমরা প্রথম কেসে কার ভ্যালুগুলো চেঞ্জ করছি, এক্সের ভ্যালুগুলো চেঞ্জ করছি, সেকেন্ড কেস যেটা দেখলাম সেখানে এর ভ্যালুগুলো চেঞ্জ করছি এবং এক্সের কাছাকাছি নিয়ে গেছি, দুটো কিন্তু মোটামুটি সেম। এখানেও এ ইকুয়ালস টু এক্স প্রায়, এখানেও প্রায় এ ইকুয়ালস টু এক্স, কিন্তু আমাদের দুটার আউটপুট কিন্তু আলাদা, এই জিনিসটা খেয়াল করো। ক্লিয়ার সবাই? এইটুকু
একটু জানাও। একটু জানাও, তাহলে সামনে প্রসিড করবো আমরা। হ্যাঁ, ক্লিয়ার। এটা মোটামুটি কতদিনের আলোচনা, জাস্ট সামান্য একটা বিষয় ছিল। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এই জিনিসটা দেখি। ধরো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এদিকে আমরা এক্স আছে আমাদের পানি পড়ার হার অনুসারে কী ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের পানির পরিমাণ ছিল, আর এক্স অ্যাক্সিস বরাবর কী ছিল, অতিক্রান্ত সময় ইন আওয়ার্স, মানে ঘন্টায় আর কি। ধরো আমাদের একটা র্যান্ডম ফাংশন পাইছি আমরা, এই যে এরকম 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 একটা ফাংশন দিই। এই ফাংশনের তোর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই দুটা পয়েন্ট ধরো আমরা যোগ করে দিলাম। এটা আমি একটু বাড়াই দিই, এটা একটু, হ্যাঁ, এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম। আচ্ছা, এখানে দেখো এই একটা পয়েন্ট এবং ওখানে আরেকটা পয়েন্ট, এই যে এই দুটো পয়েন্ট, ওই দুটো পয়েন্ট যোগ করে কী করছি, আমি একটা সরলরেখা টেনে দিছি। এখন যদি আমি এই সরলরেখার যদি ঢাল বের করি, তাহলে ওই ঢালটা কী নির্দেশ করবে একটু বলো তো? ওই ঢালটা আমার কী নির্দেশ করবে? এক্স অক্ষ বরাবর আছে আমাদের অতিক্রান্ত সময়, আমি একটু লিখে দিই, অতিক্রান্ত সময়। অতিক্রান্ত সময় সবাই কমেন্টে জানাও তো, এটা ঢাল কী নির্দেশ করবে? অতিক্রান্ত সময় ইন আওয়ার্স, মানে ঘন্টায়। আর এদিকে কি পানির পরিমাণ, মানে কতটুকু পানি পড়ছে আর কি, পানির পরিমাণ, পানির পরিমাণ। আচ্ছা, হ্যাঁ, কি একটু জানাও, দ্রুত জানাও। এই সরলরেখার ঢালটা যদি আমি বের করি, এখানে একটা পয়েন্ট আছে আমাদের x1, y1 ধরো, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে x2, y2। তাহলে এই দুইটা পয়েন্টে যদি আমরা ব্যবহার করে ঢালটা বের করি, এই ঢালটা কি নির্দেশ করবে একটু দ্রুত জানাও। হ্যাঁ, পানি পড়ার হার নির্দেশ করবে। আর একটু স্পেসিফিক চাচ্ছিলাম আমি অ্যান্সারটা। এটা আসলে নির্দেশ করবে এই সময়ের মধ্যবর্তী সময়, যে এই দুটা টাইমের মধ্যবর্তী সময়ে গড় পানি পড়ার হার নির্দেশ করবে। গড় পানি পড়ার হার কেন? কারণ আমাদের সরলরেখাটা, এই বক্ররেখাটা কিন্তু সুষমভাবে চেঞ্জ হয় নাই। বক্ররেখার ঢাল কিন্তু এক এক পয়েন্টে এক এক রকম। সেই ঢালটা আমরা পাবো কীভাবে, কোন পয়েন্টে ঢাল কত, যে পয়েন্টে আমরা পানি পড়ার হার এক্স্যাক্টলি জানতে চাই, একদম সেই পয়েন্টে আমরা একটা স্পর্শক টানবো। কাকে স্পর্শ করে? বক্ররেখাটাকে স্পর্শ করে। কিন্তু এখানে তো আমরা দুইটা পয়েন্ট নিচ্ছি এবং দুইটা পয়েন্ট অনেক দূরে। দুইটা পয়েন্ট যখন সমাপাতিত হয়ে যাচ্ছিল গত ক্লাসে আমাদের, তখন কি আমরা একটা স্পর্শক পাচ্ছিলাম এবং ওই স্পর্শকের ঢাল ওই মুহূর্তে পানি পড়ার হার নির্দেশ করতো। কিন্তু এখানে দুইটা পয়েন্ট কি অনেক দূরে আসছে না, এবং এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী সময় আমাদের যে গ্রাফটা আছে এটা কি একটা বক্ররেখা হয়ে গেছে। তাহলে অবশ্যই এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী সময়ে আমরা যে যদি সরলরেখা দিয়ে যোগ করি, এই যে হলুদ সরলরেখাটা, তাহলে ওই সরলরেখার ঢালটা যদি আমরা বের করি, তাহলে সেটা কি নির্দেশ করবে? গড় পানি পড়ার হার। হ্যাঁ, আওয়ারে পানি পড়ার হার নির্দেশ করবে। হ্যাঁ, এখানে সবাই একটু কনফিউজড হয়ে আসো। গড় পানি পড়ার হার, এই জিনিসটা কিন্তু উল্লেখ করতে হবে। শুধু পানি পড়ার হার বললে ঠিক আছে, কিন্তু আরও স্পেসিফিক চাচ্ছি আমি, গড় পানি পড়ার হার। এই সরলরেখার ঢাল কি নির্দেশ করবে? গড় পানি পড়ার হার। গড় পানি পড়ার হার। তাহলে আমরা যদি কোনো একটা মুহূর্তে পানি পড়ার হারটা জানতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা চেষ্টা করব এই যে এই x2, y2 এই পয়েন্টটা, ওই পয়েন্টটা যত কাছাকাছি x1, y1 এর যত কাছাকাছি হয় সেটা চেষ্টা করব। যত কাছাকাছি হবে তখন কি হবে? আস্তে আস্তে কাছে আস্তে আস্তে একসময় বিন্দু দুইটা উপরিপাতিত হয়ে যাবে, সোজা কথা একটা স্পর্শক হয়ে যাবে। তখন আমরা স্পর্শকটাকে নির্দেশ করবে, ওই মুহূর্তের ঢাল নির্দেশ করবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে x2, y2 পয়েন্টটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে। কাছাকাছি আমরা কীভাবে নিয়ে আসবো? আরও কাছাকাছি, আরও কাছাকাছি, আরও কাছাকাছি, আরও কাছাকাছি, আরও কাছাকাছি, আরও কাছাকাছি। কিন্তু আমরা যদি দুইটা পয়েন্ট একই নিয়ে নিই, দুইটা পয়েন্টে যদি x1, y1 এবং x1, y1 হয়, তারপরে যদি আমরা ঢাল বের করি, তাহলে কি আমাদের ঢাল কত আসবে? ওপরে হচ্ছে আমাদের y2 - y1, নিচে আমাদের x2 - x1। এখন x2
ইকুয়ালস টু x1 হবে এখানে যদি দুইটা পয়েন্ট একই হয়। দুইটা পয়েন্ট যদি একই হয় তাহলে দুইটা পয়েন্টের স্থানাঙ্কই হচ্ছে x1, y1। তাহলে যদি আমরা ঢাল বের করি, ঢালের কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা এখানে অ্যাজিউম করে নিয়েছি যে দুইটা পয়েন্ট উপরিপাতিত হয়ে গেছে, তাহলে এই যে এভাবে লিখতে পারি। তাহলে যে দেখো হরটা দেখো x2 মাইনাস x1 কি 0 হয়ে যাবে না? তাহলে যদি 0 হয় তাহলে কি এটা তোমার একটা অসংজ্ঞায়িত আকার চলে আসতেছে। তাহলে অসংজ্ঞায়িত আকার যদি চলে আসে তাহলে তো আমরা ঢাল এক্স্যাক্টলি পাবো না। এই জন্য কী করতে হবে, আমাদের যে সেকেন্ড পয়েন্টটা x2, y2, সেকেন্ড পয়েন্টটা x1, y1 এর খুব কাছাকাছি নিতে হবে। নট একদম এক্স্যাক্টলি x1, y1, x1, y1 এর চেয়ে সামান্য বেশি অথবা সামান্য কম, এরকম একটা জিনিস নিতে হবে। ধরো তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে আমরা যেই দুইটা পয়েন্ট নিব, একটা পয়েন্ট নিব হচ্ছে আমরা x1, y1, আরেকটা পয়েন্ট নিব সরি x1 প্লাস সামান্য কিছু কী দিয়ে লিখবো আমরা, ধরো ডেল্টা এক্স এরকম লিখি, এবং এটা হচ্ছে ওয়াইয়ের চেয়ে সামান্য বেশি, y1 প্লাস ডেল্টা ওয়াই লিখলাম এরকম। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ঢাল তো আমরা বের করতে পারবো। ওই দুইটা পয়েন্ট যদি যোগ করি একটা সরলরেখা দিয়ে তাহলে ঢাল বের করতে পারবো। তাহলে দেখো আমরা যদি এখন ডিফারেন্সগুলো নেই, ঢালটা কেমন, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এখন যদি বের করি আমরা y2 কত y2 হচ্ছে আমাদের y1 প্লাস ডেল্টা ওয়াই, এবং আমাদের এটা হচ্ছে y1, আর নিচে হচ্ছে x1 প্লাস ডেল্টা এক্স মাইনাস x1। তাহলে কী হবে, যে y1 কাটা, তারপরে এখানে x1 কাটা, আমাদের থাকতেছে শুধু ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, যেটা কি আসলে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, যেটা হচ্ছে আমাদের সামান্য এক্সের পরিবর্তনের জন্য আমাদের ওয়াইয়ের সামান্য কতটুকু পরিবর্তন হয়েছে এটা একটা অনুপাত। এটাই কি ছিল আমাদের ওই মুহূর্তে পানি পড়ার হার না? আমরা যদি আগের স্লাইডগুলো দেখি, আগের স্লাইডগুলো তোমরা একটু বাসায় দেখো, আমরা কী করছিলাম, টু পয়েন্টে আমরা পানি পড়ার হার মানে কতটুকু পানি পড়ছে এটা বের করছি। কত ছিল আমার ডেটাগুলো সঠিক মনে নাই, আচ্ছা দেখি তো যদি লেখা থাকে, এক্স্যাক্টলি আমার আসলে খেয়াল নেই। হ্যাঁ 2,46, হ্যাঁ আমাদের পয়েন্টটা ছিল এটা। তাহলে আমাদের 2 ঘন্টা পর টোটাল পানি পড়ছিল কতটুকু, 46 লিটার। তারপর আমরা কি করছিলাম, 2.01, 2.001, 2.0001 এগুলো পয়েন্টের জন্য পানি পড়ার হার বের করছি। তারপরে কি করছি, এই দুইটা পয়েন্টটার ভিতরে ঢালটা বের করছি। তোমরা একটু খেয়াল করে দেখো, ওখানে যে এক্সপ্রেশনের অনুপাতগুলো ছিল ওই অনুপাতগুলো ফর্ম এরকমই, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা যে পয়েন্টে পানি পড়া হার বের করতে চাই ওই পয়েন্ট এবং সেই পয়েন্টের সামান্য একটু বেশি, ধরো x1 প্লাস ডেল্টা এক্স, এটা হতে পারে 0.000001। এটা যত ছোট হবে আমাদের ফলাফল তত অ্যাকুরেট হবে। আমরা দেখছিলাম আমাদের প্রথমে কি 86 পয়েন্ট কিছু একটা ছিল, আমরা যত আরও কাছাকাছি পয়েন্ট নিছি 86-এর একদম কাছাকাছি চলে আসছিল, এবং একটা সময় কি 86ই চলে আসছিল প্রায়, তাই না? তাহলে আমরা একটু সামনে যাই, একটু ফর্মালি দেখি এখন বিষয়টা। আরেকবার আমি গ্রাফটা আঁকায় ফেলি। তাহলে আমাদের গ্রাফটা ধরো এরকম একটা গ্রাফ, এরকম কিছু একটা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এই দুটো পয়েন্ট আমরা সরলরেখা দিয়ে যোগ করে দিচ্ছি এভাবে। এটা হচ্ছে আমাদের x, y, এটা আর একটা পয়েন্ট এরকম। আমাদের y অক্ষ বরাবর ছিল টোটাল কতটুকু পানি পড়ছে, এবং x অক্ষ বরাবর ছিল টোটাল টাইম ইন আওয়ার মানে। আচ্ছা তাহলে আমরা এবার র্যান্ডমলি ধরে নেই আমাদের পয়েন্টটা হচ্ছে x, y, যে পয়েন্টে আমরা পানি পড়ার হারটা বের করতে চাই, এবং এটার কাছাকাছি আরেকটা পয়েন্ট নেই, সেটাকে আমরা বলতেছি x প্লাস ডেল্টা এক্স এবং y প্লাস ডেল্টা ওয়াই। আচ্ছা আমরা এই পয়েন্টটাকে তো এভাবেও লিখতে পারি, তাই না, x, f of x, কারণ কি, আচ্ছা এটা তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটে, কারণ কি y equals to f of x তো আমরা লিখি, y equals to f of x, তারপরে ফাংশনটা লিখি না, ফাংশনটা কত ছিল আমি আরেকবার একটু লিখি, x to the power 4 মাইনাস ঠিক সরাই লিখি, y equals to f of x equals to x to the power 4
প্লাস 5x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 2 এরকম ছিল ফাংশনটা। তাহলে আমরা লিখতে পারি না x, f(x) এটা যে কোনো একটা পয়েন্ট, কারণ কীভাবে x ইকুয়ালস টু 2, f(2) f(2) ইকুয়ালস টু কত, এটা হচ্ছে y এর যে ভ্যালুটা পাবো আমরা এই মুহূর্তে, তাই না? হ্যাঁ, এভাবে লিখতে পারি আমরা f(2). আচ্ছা, তাহলে এখন আমরা এক কাজ করি, যেটা আমরা ঢালটা বের করতে চাচ্ছিলাম, ঢালটা আরেকবার বের করে ফেলি। কীভাবে আসবে ঢালটা? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y প্লাস ডেল্টা y মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস ডেল্টা x মাইনাস x। আচ্ছা, y কে আমরা কি f(x) এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এটা এভাবে লিখতে পারি না আমরা, f(x) প্লাস ডেল্টা x, মানে f(x) প্লাস ডেল্টা x প্লাস ডেল্টা x ওই পয়েন্টে আমাদের ফাংশনাল ভ্যালুটা কত এটা নির্দেশ করতেছে। এটা মাইনাস y কোস্ট আমরা f(x) লিখতে পারি, নো প্রবলেম, ডিভাইডেড বাই এটা কাটা যাবে ডেল্টা x। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের নির্দেশ করবে পানি পড়ার হার। সোজা কথা, আমরা যে দুইটা পয়েন্ট যোগ করছি সেই দুইটা পয়েন্টের ভিতরে গড় পানি পড়ার হার, এবং যেহেতু আমাদের এই দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি আছে, এটা আমাদের x = 2 মানে 2 ঘন্টায় পানি পড়ার হার এক্স্যাক্টলি দিবে, তাই না? তাহলে পানি পড়ার হার, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন আমরা এই এক্সপ্রেশনটা একটু অবজার্ভ করি, f(x) প্লাস ডেল্টা x মাইনাস f(x) ডিভাইডেড বাই ডেল্টা x। এটা একটু খেয়াল করো সবাই, একটুখান তোমরা চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো যে এই এক্সপ্রেশনে কি করলে আমরা x পয়েন্টে পানি পড়ার হার এক্স্যাক্টলি পাবো। এটার জন্য আমরা কি শর্ত আরোপ করতে পারি এই এক্সপ্রেশনটাতে, যে f(x) প্লাস ডেল্টা x মাইনাস f(x) ডিভাইডেড বাই ডেল্টা x, মানে কি শর্ত আরোপ করলে আমরা যে পানি পড়ার হারটা পাবো ওটা ওই মুহূর্তের পানি পড়ার হার নির্দেশ করবে। এটা একটু তোমরা একটু কমেন্টে জানাও আমাকে, দেখি যেটা মাথায় আসে সেটাই জানাও, অসুবিধা নেই, ভুল হলে হতে পারে, আমরা ভুল থেকেই শিখবো। একটু দ্রুত জানাও যে আমাদের যে এক্সপ্রেশনটা পাইছি f(x) প্লাস ডেল্টা x মাইনাস f(x) ডিভাইডেড বাই ডেল্টা x, আমরা এই এক্সপ্রেশনে কি করলে আমরা যেই পানি পড়ার হারটা পাবো সেটা আমাদের এক্স্যাক্টলি x পয়েন্টে পানি পড়ার হারটা নির্দেশ করবে। দেখি ফাংশনে বসালে, আচ্ছা ফাংশনে বসালে, হ্যাঁ ফাংশনে বসালে পাবো। শুধু এটা অবজার্ভ করো, f(x) প্লাস ডেল্টা x মাইনাস ডেল্টা x, এইটুকুতে অবজার্ভ করো, দেখি যার যেটা মাথায় আসে সেটাই লেখো, অসুবিধা নেই। একটু দ্রুত জানাও। আচ্ছা, একজন লিখছে ডেল x টেন্স টু 0, হ্যাঁ এটা একটা ঠিক কথা লিখছো। আমাদের এই যে দুইটা পয়েন্টের ব্যবধান, এটা কি ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্স হচ্ছে আমাদের, একটু কালারটা চেঞ্জ করি আমি, ডেল্টা হচ্ছে আমাদের যেই দুইটা পয়েন্ট x1, y1 এবং x2, y2। আমরা তো ক্লাসের শুরু থেকেই বলতেছিলাম আমরা দুইটা পয়েন্টটাকে সরলরেখা দিয়ে যুক্ত করে তারপর ওই সরলরেখার ঢাল বের করতেছিলাম। তাহলে আমাদের ডেল্টা এক্সটা কি নির্দেশ করছে, আমাদের যেই দুইটা পয়েন্ট আমরা নিছি, ওই দুইটা পয়েন্টের কতটা কাছাকাছি এটা নির্দেশ করতেছে না? হ্যাঁ, x2 মাইনাস x1 সোজা কথা এটা নির্দেশ করতেছে। এই যে দেখো, একটু যদি খেয়াল করো, এই যে এটা ছিল আমাদের x2, এটা হচ্ছে আমাদের x1, তাই না? হ্যাঁ, এই দুটো পয়েন্টের মধ্যে ব্যবধান আমাদের যত কাছাকাছি হবে, একদম যত কাছাকাছি হবে আমাদের পানি পড়ার হারটা এক্স্যাক্টলি দিবে ওই পয়েন্টে। তাহলে আমাদের কি করতে হবে, ডেল্টা এক্সটা 0-র কাছাকাছি নিতে হবে, যাতে খুবই কম পার্থক্য হয় এদের ভিতরে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ডেল্টা এক্সটা আমাদের 0-র কাছাকাছি যেতে হবে। তাহলে আমরা দেখো এরকম লিখতে পারি না, আমরা একটু এখানে একটু মডিফাই করি ফাংশনটাকে, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 f(x) প্লাস ডেল্টা এক্স মাইনাস f(x) ডিভাইডেড বাই ডেল্টা এক্স। যেটা এখন যেটুকু বললাম ওটা সবাই ক্লিয়ার? একটু জানাও যে কেন ডেল্টা এক্সটা 0-র কাছাকাছি গেলে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা পাবো, এটা সবাই বুঝতে পারছো? একটু কাইন্ডলি জানো সবাই। এটা যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসের বাকি যে আলোচনা সেটা খুব ইজি হয়ে যাবে। একটু দ্রুত জানাও। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন
আমরা এখন কিছুক্ষণের জন্য ধরে নিই আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কত ধরা যায়, এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো একটা কনস্ট্যান্ট, ধরো 5, এফ অফ এক্স ইকুয়ালস টু 5 একটা কনস্ট্যান্ট। তাহলে দেখি আমরা একটা কনস্ট্যান্টের জন্য কি আসে, কনস্ট্যান্টের জন্য তাহলে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এই যে এটা কি, এই যে এই ফাংশনটা হচ্ছে 5। আমাদের পানি পড়ার হারের ফাংশনটা কি ছিল, অনেক বড় ফাংশন ছিল, x⁴ প্লাস 5x³ মাইনাস 6x², তারপর কি +2 এরকম একটা ফাংশন ছিল। আমরা অত বড় ফাংশন নিয়ে কাজ করতে যাচ্ছি না, আমরা একটু দেখি আগে কি আসে, একটু অবজার্ভ করি এটা বিষয়টা। এফ অফ এক্স ইকুয়ালস টু 5 এটা আমরা ধরে নিছি। চলো তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো তো, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এটা যদি বসাই তাহলে ফাংশনের ভ্যালুটা কত আসবে বলো তো, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও কত আসবে। আমাদের মেইন ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 5, এখানে যদি আমি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বসাই তাহলে আমাদের ফাংশনের ভ্যালুটা কত আসবে। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা সমস্যা নেই, আমরা আলোচনা করতে করতে বুঝে যাবে আই গেস। আচ্ছা হ্যাঁ, যাদের যাদের সমস্যা থাকবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমরা যদি না জানো যে জিনিসটা বুঝতে পারো নাই তাহলে কিন্তু আমি এটা রিপিট করবো না। যারা ক্লিয়ার শুধু যদি তারাই জানায় তাহলে আমি মনে করবো যে সবার ক্লিয়ার। এখন যদি যারা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই ক্লাসে আমাকে জানাতে হবে, তাহলে আমি আরেকবার রিপিট করবো। আচ্ছা 5 প্লাস ডেল্টা এক্স, 5 প্লাস ডেল্টা এক্স কয়েকজন বলেছো? আচ্ছা 5 প্লাস ডেল্টা এক্স, আচ্ছা 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 আমি আগের টপিকটা আরেকবার একটু রিভিউ করি। এখানে আমরা একটা বক্ররেখা নিয়েছিলাম, বক্ররেখার উপর দুইটা পয়েন্ট নিছি, এটা একটা পয়েন্ট x1, y1, এটা একটা পয়েন্ট x2, y2, এবং আমরা করতেছিলাম কি, আমরা দুইটা পয়েন্ট যোগ করে ওই মুহূর্তে ধরো ওই সময় ব্যবধানে পানি পড়ার হারটা বের করতে চাচ্ছিলাম। তাহলে আমাদের পয়েন্ট দুটো যদি অনেক দূরে দূরে হয় তাহলে এই দুইটা পয়েন্ট যদি আমি সরলরেখা দিয়ে যোগ করি এবং ওই সরলরেখার ঢালটা বের করি তাহলে সেটা আমাদের কি নির্দেশ করবে, ওই দুইটা সময়ের মধ্যবর্তী সময়ে গড় পানি পড়ার হার। কারণ পানি পড়ার হারটা তো সব জায়গায় সমান ছিল না, কারণ দেখো এখানে যদি আমি স্পর্শকগুলো টানি, এই যে এই পয়েন্টের স্পর্শক, এই স্পর্শকের ঢাল একরকম, এই পয়েন্টের স্পর্শকের ঢাল একরকম, এই পয়েন্টের স্পর্শকের ঢাল একরকম, এই পয়েন্টের স্পর্শকের ঢাল একরকম। তার মানে কি সবসময় পানি পড়ার হারটা সমান ছিল না। তাহলে আমরা দুটো যদি অনেক ডিস্টেন্সে যদি দুটো সময় নিয়ে আমরা যদি পানি পড়ার হারটা বের করি তাহলে কি হবে, তাহলে আমাদের পানি পড়ার হারটা নির্দেশ করবে গড় পানি পড়ার হার। কারণ আমাদের সবসময় পানি পড়ার হারটা সুষম ছিল না, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমাদের যদি কোনো একটা পয়েন্টে যদি পানি পড়ার হার বের করতে চাই তাহলে আমাদের যে দুইটা পয়েন্ট নেব, সরলরেখার ঢাল বের করতে তো অবশ্যই আমাদের দুইটা পয়েন্ট লাগবে। তাহলে দুইটা পয়েন্টে কী করবো, খুবই কাছাকাছি নেব। এই যে এই পয়েন্টটা কাছাকাছি নিয়ে আসতে একদম এই পয়েন্টটা অনেক কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি নিয়ে আসলে কী হবে, যেহেতু আমাদের খুবই কাছাকাছি, সামান্য একটু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা কীভাবে প্রকাশ করছিলাম যে পয়েন্ট একটা নিয়েছি এক্স ওয়াই, আরেকটা পয়েন্ট নিয়েছি এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সামান্য একটু পরিবর্তন হয়েছে এটা বোঝানোর জন্য। কারণ ডেল্টা দিয়ে কী প্রকাশ করে আমি বলছিলাম একটা ক্লাসে যে ডেল্টা দিয়ে আমরা পরিবর্তন নির্দেশ করি, যে সামান্য একটু পরিবর্তন হয়েছে। হয়তো তাপগতিবিদ্যা বা এগুলো হয়তো পড়ছো একটু 9, 10, ওখানে কি ডেল্টা থিটা, ডেল্টা এল এগুলো ইউজ করছে না, ওই জিনিসটা। তারপর আমরা যেহেতু ঢাল বের করব, তাহলে আমরা ঢাল বের করার জন্য ফর্মুলাটা চেন y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমাদের এখানে দুইটা পয়েন্ট হচ্ছে x, y এবং x প্লাস ডেল্টা এক্স এবং y প্লাস ডেল্টা ওয়াই। তাহলে এই যে y2 হচ্ছে আমাদের y প্লাস ডেল্টা ওয়াই, y1 হচ্ছে y, x2 হচ্ছে আমাদের x প্লাস ডেল্টা এক্স, x1 হচ্ছে x। তাহলে আমরা কি y ইকুয়ালস টু f(x) না, y ইকুয়ালস টু f(x)। তাহলে যদি আমি x প্লাস ডেল্টা এক্স এই পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু বের করতে চাই তাহলে সেটা কি হবে, সেটা f(x) প্লাস ডেল্টা এক্স না, f(x) প্লাস ডেল্টা এক্স। তাহলে কি y এর ভ্যালুটা একটু সামান্য চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, y এর ভ্যালু সামান্য চেঞ্জ হবে, ওটাকে আমি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে y প্লাস ডেল্টা ওয়াই, এভাবে লিখতেই পারি যে y একটু সামান্য পরিবর্তন হয়েছে, কারণ x সামান্য একটু পরিবর্তন হয়েছে, yও সামান্য একটুই পরিবর্তন হবে, এরকম এটা লেখা যায় না। এই যে এই জিনিসটা এখানে লিখছি, এই জিনিসটা এখানে লেখা হয়েছে f(x) প্লাস ডেল্টা এক্স। আশা করি এখন সবার ক্লিয়ার, যারা যারা অসুবিধা হচ্ছিল। এবং তাহলে পরেরগুলো তো ইজি, পরেরগুলো যে f(x) প্লাস ডেল্টা এক্স, y ইকুয়ালস টু হচ্ছে f(x). তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, f(x) প্লাস ডেল্টা এক্স মাইনাস f(x) ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আর আমি বলছিলাম যে কোনো একটা পয়েন্টে যদি আমরা পানি পড়ার হার বের করতে চাই আমাদের পয়েন্ট দুইটা কী হইতে হবে, খুবই কাছাকাছি হইতে হবে, সেজন্য আমাদের ডেল্টা এক্সটা কী হতে হবে, ডেল্টা এক্সটা অনেক ছোট হতে হবে। কারণ ডেল্টা এক্স আমাদের দুইটা পয়েন্টের এক্স স্থানাঙ্কের পার্থক্য নির্দেশ করতেছে। এটা যত ছোট হবে আমাদের ওই মুহূর্তে পানি পড়ার হারটা তত এক্স্যাক্টলি পাবো আমরা। ক্লিয়ার সবাই এটুকু? হ্যাঁ, তাহলে আমি সামনে চলে যাই।
এখানে বললাম এফ অফ এক্স ইকুয়ালস টু 5, সোজা কথা। তাহলে আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 5 বা ওয়াই ইজ ইকুয়ালস টু 5। এটা যদি আমি গ্রাফ আঁকাই, এটা কি একটা কনস্ট্যান্ট না? এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন পাবো না? এরকম একটা জিনিস পাবো না? 5, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্সের সকল ভ্যালুর জন্যই ওয়াইয়ের ভ্যালু 5 পাবো। কারণ কি, এখানে তো ওয়াই এক্সের একটা ফাংশন, কিন্তু এখানে তো কোনো এক্সের ভ্যালুই নাই, এক্সের ভ্যালু তো বসানোর কিছু নাই। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। তুমি এক্সের ভ্যালু যাই ইনপুট দাও না কেন, আমার সবসময় 5ই আসবে। তার মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্সের ভ্যালু 5ই আসবে আমাদের। আচ্ছা, এক্স প্লাস, অনেকে বলছো যে এখানে দেখতেছি 5 প্লাস ডেল্টা এক্স বলছো। এখানে দেখো আমাদের এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা এক্সের যত ভ্যালুই নেই আমরা, এরকম একটা ফাংশন। এখানে হচ্ছে 5, এক্সের সব ভ্যালুর জন্য আমরা 5 পাবো। ওয়াইয়ের ভ্যালু এক্সের সকল ভ্যালুর জন্য 5 দিবে। এই যে ধরো এখানে একটা পয়েন্ট, এক্স ইকুয়ালস টু 2 বসালেও 5, এক্স ইকুয়ালস টু যদি 3 বসাও তাও 5, এক্স ইকুয়ালস টু যদি 4 বসাও তাও 5। সবগুলো ক্রম জুড়ে আমাদের ওয়াই স্থানাঙ্ক সমান 2,5, 3,5, 2,01,5, 4,01,5 সবগুলোই। তাহলে যদি আমরা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এটার জন্য ফাংশনটা ভ্যালু বের করি, তাহলে এটা কত দেওয়া উচিত বলো তো? আচ্ছা, বুঝেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু আরেকবার বলো সবাই, এফ অফ ডেল্টা এক্স এটার ভ্যালু কত আসা উচিত? আশা করি তোমাদের সবার ফাংশন সম্বন্ধে আইডিয়া আছে। তো হ্যাঁ, ওটা 5 আসা উচিত। এটা তোমাদের ভুল করা একদমই উচিত হয় নাই, কারণ এটা সবাই সেকেন্ডারি লেভেলে কিন্তু শিখে আসছো। আচ্ছা, এটা ভ্যালু আমাদের তাহলে 5 আসা উচিত। এটাই আমি মিশা দিই এখানে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু 5ই আসা উচিত আমাদের। তাহলে এখন আমরা এখানে যদি চলে যাই, তাহলে আমাদের লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স 5 আসা উচিত। এফ অফ এক্সও আমাদের 5 ডিভাইডেড বাই ডেল্টা এক্স, তাহলে আমরা কি পাবো? লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, 0 ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আচ্ছা, এখন বলো আমাদের ডেল্টা এক্স কি 0 হয়েছে এখানে এক্সপ্রেশনে? বলো, এক্সপ্রেশনে কি আমাদের ডেল্টা এক্স একদম 0? একটু জানাও সবাই, ডেল্টা এক্স কি এখানে 0 এক্সপ্রেশনে? হ্যাঁ, না, ডেল্টা এক্স কিন্তু 0 না, কি 0-র কাছাকাছি কিছু একটা। তাহলে 0-র কাছাকাছি কিছু একটা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমাদের যে এখানে যে ডেল্টা এক্স এ কিন্তু 0 হয় নাই, এই 0 হয় নাই, ওই 0 হয় নাই। তার মানে আমাদের এখানে এই ধরনের কোনো টার্মও আসে নাই, 0/0 বা ইনডিটারমিনেট ফর্ম যেটা, এই ধরনের কোনো টার্মও আসে নাই। তার মানে কি, এটা আমরা ইজিলি 0 লিখতে পারবো না, যেহেতু আমাদের হর 0 হয় নাই, এখনও 0 লিখতে পারবো না। হ্যাঁ, হতে পারে না, ডেল্টা এক্স 0 হবে না, কিন্তু 0-র কাছাকাছি কোনো একটা সংখ্যা হয়েছে। তাহলে 0 কাছাকাছি একটা সংখ্যা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারতেছি যে হর আমাদের 0 হয় নাই। হর 0 হয় নাই মানে কি, তাহলে আমরা 0 বাই কোনো একটা বাস্তব সংখ্যা 0 লিখতে পারি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যদি একটা কনস্ট্যান্ট ফাংশন হয়, একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয়, এদিকে আমাদের এফ অফ এক্স, এদিকে হচ্ছে এক্স, তাহলে এটা আমরা যদি যে কোনো পয়েন্টে যদি ঢাল বের করতে চাই, সোজা কথা, যে কোনো মুহূর্তে যদি আমি পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে সে পরিবর্তনের হার আমাদের 0। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের এক্সের ভ্যালু যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালু 2, এটা হচ্ছে 2,5। এটা এক্সের ভ্যালু যখন 4 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5, সরি 4,5। এই ফাংশনের ওয়াই স্থানাঙ্ক, ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে, এটা একটু আমাকে জানাও। এই ফাংশনে ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এই সরলরেখার ঢাল কত? 0 না? এই যে দেখো আমাদের পরিবর্তনের হার 0 চলে আসছে। এই যে এটা কনস্ট্যান্ট ফাংশন, এখানে এক্সের সাথে সাথে ওয়াইয়ের ভ্যালু পরিবর্তন হচ্ছে না। তার মানে কি, এই যে সরলরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল না? হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল। আমরা তো পড়ে আসছি সবাই 9-10-এ যে এক্স অক্ষের সমান্তরাল কোনো একটা সরলরেখার ঢাল কত? 0, কারণ এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 0 ডিগ্রি কোণ। 0 ডিগ্রি কোণ হলে tan 0 ডিগ্রি 0। তাহলে আমাদের সরলরেখার ঢাল হচ্ছে 0, আমাদের সরলরেখার পরিবর্তনের হার 0। সরলরেখার পরিবর্তনের হার যদি 0 হয়, মানে সরলরেখার পরিবর্তনের হার মানে সরলরেখার যে দুটো চলক
অ্যাসোসিয়েটেড আছে, ধরো ওয়াই চলক আর এদিকে এক্স চলক। তাহলে এক্স চলকের সাপেক্ষে ওয়াই চলকের পরিবর্তনের হার 0, যেটা আমরা এখান থেকে সরাসরি ভ্যালু পাইছি 0। বুঝতে পারছো এটা সবাই? তাহলে আমার যদি একটা কনস্ট্যান্ট ফাংশন, এরকম একটা জেনারেল একটা ফাংশন যদি হয়, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু কে, এফ অফ এক্স ইকুয়ালস টু কে, কে হচ্ছে একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক, ধ্রুবক মানে কি, এটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না, কে একটা ধ্রুবক। তাহলে আমাদের ওই ফাংশনে যদি যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে পরিবর্তনের হার কত আসবে? 0 আসবে অবশ্যই। আমরা যদি এফ এক্স ইকুয়ালস যদি 2 নেই, এক্স ইকুয়ালস যদি 2 বসাই, তখন আমাদের এই যে এই পুরো এটাকে কী দিয়ে নিজস্ব করবো, এটাকে আমরা ডি বলি, চলো এটাকে আমরা একটা নাম দিই ডি। এই যে যে পুরো এক্সপ্রেশন, এটাকে একটা নাম দিলাম ক্যাপিটাল ডি, মাথায় আসলে এমনি দিয়ে দিলাম। তাহলে যদি ধরো ডি অফ এক্স এরকম কিছু একটা দিই, ক্যাপিটাল ডি অফ এক্স এরকম একটা দিলাম, তাহলে আমাদের ডি অফ এক্স কত আসবে? 0। এক্স ইকুয়ালস যদি 3 নেই, সরি কীভাবে লিখবো, ডি অফ 2 লেখা লাগতো, তার একটু ভুলে গেছে। এক্স ইকুয়ালস যদি 2 পয়েন্ট নেই, তাহলে ডি অফ 2 এটাও 0। এক্স ইকুয়ালস যদি 3 পয়েন্ট নেই, তাহলে ডি অফ 3 এটাও 0। কারণ আমাদের এখানে তো এক্স আলা কোনো টার্মই নাই, এক্স বসাবে কোথায়? যেরকম আমাদের কনস্ট্যান্ট ফাংশনে এক্স বসানোর মতো কিছু ছিলই না, এখানে আমরা ডি অফ এক্স বলছি, ঠিক কথা, খুব ভালো কথা, কিন্তু আমাদের এখানে তো ডি অফ এক্স ইকুয়ালস টু আসছে কত? ডি অফ এক্স ইকুয়ালস টু 0 আসছে, ডি অফ এক্স ইকুয়ালস টু 0 আসছে। তার মানে কি আমরা এক্সের ভ্যালু যাই বসাই না কেন সবসময় 0 আসবে না? হ্যাঁ 0 আসবে। আচ্ছা এখন একটু হয়তো একটু সমস্যা হয়েছে, আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার ধরো আগেটা একটু যদি সমস্যা হয় ডি অফ এক্স বুঝতে, সমস্যা নেই, ওটা সামনে আলোচনা, আজকে ওই ডিটাকে নিয়েই হবে, অসুবিধা নেই, নো প্রবলেম। আরেকটা ফাংশন কালো, এবার আমাদের ধরো ফাংশনটা একটা এরকম এরকম একটা ফাংশন, এটা হচ্ছে ধরো কত দেওয়া যায়, 3x + 2, এদিকে আমাদের y অক্ষ, এদিকে আমাদের x অক্ষ। হ্যাঁ এবার ধরো আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। আচ্ছা সরাসরি এক কাজ করি, স্ট্রোক ইরেজার, আমার মূল বিন্দুকে আমি একটা সরলরেখা নেই, এই এরকম একটা নেই, এটা ধরো 3x, আচ্ছা 3ও বাদ দিই, শুধু x নেই, এত ঝামেলা না করি, x নাও, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। আচ্ছা এবার বলো তো, যদি আমি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স নিই, তাহলে আমাদের কত আসবে? এটা একটু জানাও তো, দ্রুত জানাও। আচ্ছা সমস্যা হয় নাই, আচ্ছা এটা একটু জানাও, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এবার কত আসবে? আচ্ছা আজান দিচ্ছে, একটু কমেন্টে জানাই দাও সবাই, আমার একটু ব্রেক নেই। হ্যাঁ একজন জানাইছো এক্স প্লাস ডেল্টা এক্স, হ্যাঁ কারণ এবার তো এক্স এবার বসানোর মতো জায়গা আছে, এর আগে বা কি শুধু ছিল কনস্ট্যান্ট ছিল, তাহলে এটা এক্স প্লাস ডেল্টা এক্স। আচ্ছা আমরা একটু ব্রেক নেই।
আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা একজন লিখছো এটা বোঝো নাই। আচ্ছা তাহলে তোমাকে বোঝানোর জন্য একটা কাজ করি, ফাংশন নিয়ে আলোচনা করি। ধরো আমাদের একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু 19 তোমরা সবাই ফাংশন করে আসছো। ধরো এরকম একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই কী দেওয়া যায়, ধরো এক্স মাইনাস 3 এরকম একটা ফাংশন। হ্যাঁ এখন যদি আমরা এরকম একটা ফাংশন নিই যে এই ফাংশন থেকেই এক্স চলকের ফাংশন আছে, আমরা যদি এখন ওয়াই চলকের ফাংশন নিই, ধরো এফ অফ ওয়াই নেই, তাহলে এই ফাংশনে এখানে এক্সের জায়গায় যদি ওয়াই বসাই দিই তাহলে কি করব, আমাদের এই এক্সপ্রেশনে যত জায়গায় এক্স আছে সবগুলো ওয়াই দিয়ে রিপ্লেস করব। কিভাবে, ওয়াই এর উপর একটা স্কোয়ার ছিল এরকম, মানে আমাদের এক্স আছে এরকম, বিষয়টা হচ্ছে এক্স আছে, এক্সের উপর স্কোয়ার আছে, আমরা এক্সের পরিবর্তে ওয়াই নিলাম, তার উপর স্কোয়ার দিলাম, প্লাস ডিভাইডেড বাই যেখানে এক্স আছে ওখানে ওয়াই মাইনাস 3। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কেমন আসবে, ওয়াই স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3। এখন যদি আমরা এক কাজ করি, এফ অফ এক্স আছে, আমরা যদি এখান থেকে দেখতে চাই এফ অফ এক্স প্লাস 3 এই ফাংশনটা কেমন, এটা যদি আমরা জানতে চাই তাহলে কি করব, এফ অফ এক্স প্লাস 3, তাহলে যত জায়গায় আমাদের এক্স আছে সবগুলো আমরা রিপ্লেস করব কি দিয়ে, এক্স প্লাস 3 দিয়ে। তাহলে এই যে এই ফাংশনটা আমরা দেখি, তাহলে কি করব, এক্স তার উপর স্কোয়ার, আমরা এক্সের পরিবর্তে কি বসাচ্ছি, এক্স প্লাস 3 বসাচ্ছি, তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার্ড প্লাস 2 ডিভাইডেড বাই এক্সের পরিবর্তে কি বসাবো, এক্স প্লাস 3 মাইনাস 3, তাহলে এটা ইকুয়ালস টু কেমন লিখতে পারো, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এই যে 3 কাটা যাবে, শুধু এক্স থাকবে। তাহলে বলো তো যদি এফ অফ 2x প্লাস 5 এটা লিখতে চাই কি করব, তাহলে যত জায়গায় এক্স আছে আমাদের ফাংশনে এফ অফ এক্স ফাংশনে সব জায়গায় এক্সকে রিপ্লেস করে 2x প্লাস 5 বসাই দিব। আচ্ছা 2x প্লাস 5 তারপর হোল স্কোয়ার্ড, এই যে এখানে আমাদের এক্স ছিল আগে, এখন আমরা এক্সের পরিবর্তে 2x প্লাস 5 বসাইছি, প্লাস 2 ডিভাইডেড বাই এক্স, হ্যাঁ 2x প্লাস 5 মাইনাস 3, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস 3। একইভাবে তাহলে যদি আমরা এই ফাংশনের জন্যই এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বসাইতে চাই, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কী করবো, আমাদের যত জায়গায় এক্স আছে সব জায়গায় রিপ্লেস করবো কি দিয়ে, এক্স প্লাস ডেল্টা এক্স দিয়ে। তাহলে এই যে এক্স প্লাস ডেল্টা এক্স হোল স্কোয়ার্ড প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস 3। বুঝতে পারছো? আচ্ছা কার একজন মনে সমস্যা হয়েছিল, বুঝতে পারছো সবাই? আচ্ছা আদিত্য চৌধুরী সম্ভবত বা আদিত্য চক্রবর্তী, বুঝতে পারছো তুমি? যদি ক্লিয়ার হও তাহলে সামনে যাই। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো কেন এফ অফ এক্স ইকুয়ালস যদি এক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু কী হবে, এক্স প্লাস ডেল্টা এক্স। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে হ্যাঁ আমরা সামনে আগাই, এটা একটু কপি করে নিয়ে যাই, কপি করা যায়, এই মিশাই গেল তো। আচ্ছা নেক্সট স্লাইডে যে আঁকায় আরেকবার। হ্যাঁ আমাদের তাহলে এখন ফাংশনটা কেমন, এই যেদিকে আমাদের ওয়াই, এদিকে আমাদের এক্স, মূল বিন্দুকে আমি একটা সরলরেখা ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কত আসবে, এক্স প্লাস ডেল্টা এক্স, খুবই সিম্পল। আচ্ছা তাহলে এখন যদি আমরা করি, আমাদের ওই যে কোনো একটা পয়েন্টে যদি ঢাল বের করতে চাই, ধরো আমরা এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ঢাল বের করতে চাই, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ঢাল বের করতে চাই, তাহলে কি করব, আমরা দেখলাম যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আমরা যদি একদম এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে বের করতে চাই তাহলে কি করব আমরা, তাহলে আমরা এই ফাংশনে বসাবো, এভাবে বসাবো, এখানে এক্সের পরিবর্তে 2 বসাবো, দ্যাট মিনস কি বসাইতাম তাহলে এফ অফ 2 প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই ডেল্টা এক্স, সাথে আগে কি থাকবে একটা লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0। যদি এখানে সরাসরি 2 বসাই দিতাম তাহলে আমরা কি পাইতাম, একদম সরাসরি ওই 2 পয়েন্টে আমাদের পরিবর্তনের হারই পেয়ে যেতাম। কিন্তু আমরা চাচ্ছি একটা জেনারেল একটা ফাংশন পাইতে, এমন একটা ফাংশন যেটা যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার কত সরাসরি সেটা দিয়ে দিবে। সেজন্য আমরা সরাসরি ফাংশনটা ডিটারমাইন করতে বেশি এনথুজিয়াস্টিক, উৎসাহী এরকম একটা শব্দ। আচ্ছা তাহলে আমরা সামনে দেখি তাহলে আমাদের লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স
মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে আমরা আবার লিখতে পারবো লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এখানে কত এক্স প্লাস ডেল্টা এক্স লিখবো তাই না, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এই যে এক্স এক্স কাটা, তাহলে কী থাকতেছে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। কী লিখতে পারবো লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 1। এই যে দেখো এখানে একটা খেয়াল করো, এখানে 1 আসছে, এটার ভিতরে ডেল্টা এক্স আলা কোনো টার্মই নাই, ডেল্টা এক্স আলা কোনো টার্মই নাই, তাহলে কি এটা সবসময় 1ই হবে না? ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0টা তো বসানোর জায়গা নেই, তাহলে তো সবসময় 1ই থাকবে। সিম্পল, যেরকম আমরা এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু যখন 5 ছিল, তাহলে কি আমরা এফ অফ এক্স প্লাস 5 ইকুয়ালস টু কত পাবো 5 পাবো, কারণ এখানে তো এক্স বসানোর জায়গায় নেই। একইভাবে এখানে ডেল্টা এক্স বসানোর জায়গায় নেই, তাহলে কি 1 আছে 1ই পাবো না, একটা কনস্ট্যান্ট। যদি এখানে 1 ইন্টু ডেল্টা এক্স থাকতো, যদি 1 ইন্টু ডেল্টা এক্স থাকতো, তাহলে না হয় ধরো ডেল্টা এক্স এই যে এরকম যদি হইতো যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 1 ইন্টু ডেল্টা এক্স, তাহলে তো হ্যাঁ এখন ডেল্টা এক্স বসানো যাচ্ছে, তাহলে কি আসতো 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0। কিন্তু এখানে এরকম কিছু যেহেতু নাই, একটা কনস্ট্যান্ট আছে, তাহলে ডেল্টা এক্স 0 কাছাকাছি যাক না কেন, ও তো আর এই কনস্ট্যান্টকে এফেক্ট করতে পারবে না। 1কে এফেক্ট করতে পারবে? অবশ্যই পারবে না, তাহলে আমাদের শুধু 1 হবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এটা একটা আমরা ফাংশনটা কী দিয়ে নাম দিয়েছিলাম, ডি অফ এক্স। হ্যাঁ, ডি অফ এক্স, এবারও আমরা এক্স আলা কোনো টার্ম পাইনি, আর আগেরবার পাইছিলাম 0, এবার পাইছি 1, এক্স এখনও আমাদের আসতেছে না। তাহলে আমরা যদি যে কোনো মুহূর্তে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার বের করতে চাই, দেখতে পাইলাম সবসময় সেটা 1 আসবে, কনস্ট্যান্ট পাইছে একটা। মানে ডি অফ 2 যদি বসাও তাহলে 1, ডি অফ 3 যদি বসাও তাহলে 1, এরকম। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা সরলরেখা, কেমন সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা, y ইকুয়ালস টু এক্স। এই সরলরেখার ঢাল কত বলো তো? আমরা যে সরলরেখার সমীকরণ জানি না, y ইকুয়ালস টু mx প্লাস সি, এখানে সি কি? সি তো 0, সি 0, মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা y ইকুয়ালস টু mx। এই x এর সাথে যেটা গুণ আকারে থাকে ওইটা কি সরলরেখার ঢাল নির্দেশ করে না? হ্যাঁ, তাহলে এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 1। এই সরলরেখার ঢাল 1, আর আমরা শুরুর ক্লাসে দেখছিলাম সরলরেখার ঢাল অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় সমান থাকে। আমরা ডি অফ এক্স ইকুয়ালস টু কত পাইলাম? 1। তার মানে আমাদের দেখো এটা হচ্ছে এমন একটা ফাংশন আমরা আবিষ্কার করছি। ফাংশনটা কেমন? লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এমন একটা ফাংশন আমরা আবিষ্কার করে ফেললাম, যে ফাংশন থেকে আমরা সরলরেখার যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার পেয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে ঢাল পেয়ে যাচ্ছি। সরলরেখার ঢাল সবসময় 1 ছিল, আমরা পাইছি 1। এখন আমরা দেখি আরেকটা ফাংশন দেখি, এটা তো খুব ইজি ছিল, তো মোটামুটি যে আমরা দেখলাম ভাই কনস্ট্যান্টের জন্য খাটতেছে, সরলরেখার জন্য খাটতেছে, কিন্তু বক্ররেখা হইলেতে খাটবে, এরকমগুলো নিশ্চয়তা তো আমরা দিতে পারতেছি না। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি, এবং এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ, m ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরে একটা স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার আমাদের ফাংশনটা এরকম একটা ফাংশন নেই। আচ্ছা, তোমরা একটু তার আগে একটা জিনিস, হ্যাঁ একটা ইন্টারেস্টিং জিনিস দেখি তোমাদের ইনটুইটিভ চিন্তা কেমন সেটা একটু দেখি। ধরো আমরা ফাংশনটা নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু 5x। বলো তো এফ অফ এক্স ইকুয়ালস টু 5x, না 5 না, দেখি 5 বারবার নিচ্ছি, 7 দিব, 7 দিই, 7x। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 7x, এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা এরকম প্রসিডিউর করতাম, এরকম না, এটা তো কোন স্লাইডে আসলাম, এটা পরেরটা, হ্যাঁ এইটা। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 7x, এই ফাংশনের যদি আমি যে কোনো মুহূর্তে পরিবর্তনের হারের ফাংশন বের করতে চাইতাম, তাহলে আমাদের এই ডি অফ এক্স ওই ফাংশনটা কত আসতো বলো তো একটু দেখি, তো জানাও কতটুকু বুঝছো তোমরা, এটা একটু আমি দেখি। বলো তো এটার জন্য ডি অফ এক্স কত আসতো, এটার জন্য ডি অফ এক্স ইকুয়ালস টু কত আসতো ফাংশনটা, এটা একটু জানাও দেখি। হ্যাঁ, খুব দ্রুত বুঝতে পারছো সবাই। হ্যাঁ 7, আচ্ছা দেখি, হ্যাঁ 7, হ্যাঁ ঠিক আছে। 7 কেন আসতো? কারণ আমাদের এই ফাংশনটা কি নির্দেশ করতেছে, এই ডি অফ এক্স ফাংশনটা, এই যে এত বড় একটা ফাংশন, ওই ফাংশনটা নির্দেশ করতেছে আমাদের যে কোনো মুহূর্তে পরিবর্তনের হার
এমন একটা ফাংশন, তাহলে এটা তো একটা সরলরেখা, যে সরলরেখার ঢাল কত 7, সরলরেখার ঢাল হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমাদের ডি অফ এক্স ফাংশনটা কী দিবে, এমন একটা জিনিস দিবে যেটা হচ্ছে আমাদের এই মেইন ফাংশনের পরিবর্তনের হার, এটার ফাংশন নির্দেশ করে, এটার পরিবর্তনের হারের ফাংশন কত, সবসময় কনস্ট্যান্ট 7, তাহলে আমাদের ডি অফ এক্স ইকুয়ালস টু আসবে 7। হ্যাঁ, এবার আরেকটা একটু ইয়ে করি, এবার বলো, এবার মনে করো ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু, এবার এটা হচ্ছে 3/2 ইন্টু এক্স প্লাস একটু কঠিন করে দিই, তাহলে হয়তো পারবে না। আচ্ছা, এটা কত দেওয়া যায়, 5/4। হ্যাঁ, এখন বলো, এই যে এইটা এবং এটা বাসায় করবা, এটা বাসায় তোমরা করবা, কিন্তু এখন মুখে মুখে বলো এফ অফ এক্স ইকুয়ালস টু 3/2 প্লাস এক্স, সরি, এফ অফ এক্স ইকুয়ালস টু 3/2 ইন্টু এক্স প্লাস 5/4। এই ফাংশনের জন্য যদি আমি ডি অফ এক্স ফাংশনটা বের করতে চাই, তাহলে এটা কত আসবে, ডি অফ এক্স ফাংশনটা কত হবে একটু জানাও তো। হ্যাঁ, 3/2, দেখি, হ্যাঁ সবাই ঠিক উত্তর দিচ্ছ, 3/2 আসবে। কারণ কি, এটা আমরা ক্যালকুলেশন ছাড়াই বলতে পারি, এটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা। এটাকে দেখো আমরা দুইভাবে ভাবতে পারি, এটা একটা সরলরেখা, এবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 3/2 ইন্টু এক্স, একটা হচ্ছে 5/4। আমরা একটু আগে কি দেখলাম, একটা কনস্ট্যান্টের জন্য যদি আমি ডি অফ এক্স বের করতে চাই, সেটা কি আসতো, 0 আসতো। আবার 3/2 এক্স, ওটার জন্য যদি বের করি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, যেটা ঢাল কত 3/2, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 3/2 পাবো। যদি পুরো ফাংশনটা করি, ফাংশনটা এরকম দেখতে হবে মোটামুটি, একটা ছেদক থাকবে, এই যে এখানে ধরো 5/4, এখানে ছেদ করবে 0,5/4, এরকম একটা বিন্দুতে ছেদ করবে, আর এটা ঢাল হচ্ছে 3/2। হ্যাঁ, তাহলে আমাদের ডি অফ এক্স কি নির্দেশ করে, ডি অফ এক্স আমাদের একটা ফাংশনের যে কোনো সময় পরিবর্তনের হারের ফাংশন নির্দেশ করে, এটা পরিবর্তনের হার সবসময় একই রকমই আছে, 3/2 আছে। সো আমরা এরকম যদি বড় ক্যালকুলেশন করি, আমরা 3/2 পাবো, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বাসায় এটা করে দেখবা যে আসলে ওটা আসে নাকি, 3/2 আসে নাকি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আমরা একটা বক্ররেখালা ফাংশন নেই, দেখি। আচ্ছা, এরকম এরকম এরকম, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে এক্স। আমাদের ফাংশনটা এবার ধরো এরকম একটা ফাংশন, এটা হচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড। তাহলে আমাদের ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড। তাহলে এবার তোমরা আমাকে বলো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু কী হবে। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু আমাদের যত জায়গায় এক্স আছে আমরা সেটাকে রিপ্লেস করবো এক্স প্লাস ডেল্টা এক্স দিয়ে, তাহলে এটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স হোল স্কোয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন যদি আমরা একটু সরাই রাখি, তুমি এদিকে যাও। এখন যদি আমরা ডি অফ এক্স ফাংশনটা বের করি, আমরা একটা নাম দিয়েছিলাম এমনি ডি অফ এক্স, অন্য কিছু দিতে পারতাম, সমস্যা নেই। লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এটা কি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। চলো আমরা জিনিসগুলো বসাই দিই, কি আসবে তাহলে। লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ডেল্টা এক্স হোল স্কোয়ার্ড, হ্যাঁ, মাইনাস এফ অফ এক্স কত, এফ অফ এক্স শুধু এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই ডেল্টা এক্স। চলো আমরা ক্যালকুলেশন সামনে প্রসিড করি। লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এর কত বর্গ করে দিই, খুব ইজি, 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডেল্টা এক্স স্কোয়ার, এরকম একটা জিনিস আসছে, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এই দেখো, এটা আমরা কেটে দিতে পারবো না, এক্স স্কোয়ার, বাহ, সিম্পলিফাই হয়ে যাচ্ছে। তাহলে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 কী হবে এখানে, 2x ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স স্কোয়ার। এই যে এখানে খেয়াল করো তো, উপরে প্রথম টার্মেও ডেল্টা এক্স আছে, দ্বিতীয় টার্মেও ডেল্টা এক্স আছে, তাহলে ডেল্টা এক্স যদি কমন নেই তাহলে কী হবে, 2x ইন্টু ডেল্টা এক্স। এই যে এটাকে এভাবে লিখতে পারি না, লিমিট, সরি এক্স না তো, ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, এটা হবে যে ডেল্টা এক্স যদি কমন নেই 2x প্লাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই একটা ডেল্টা এক্স। আমাদের ডেল্টা এক্স এখানে 0 হয়েছে, 0 না, 0-র কাছাকাছি একটা সংখ্যা, তাহলে আমরা যে এটা কেটে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে এরপরে কি আসবে, ওপরে লিখি, ডি অফ এক্স ইকুয়ালস টু আমাদের এরকম একটা জিনিস আসছে, লিমিট এক্স ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, 2x প্লাস ডেল্টা এক্স, এরকম আসছে 2x প্লাস ডেল্টা এক্স। হ্যাঁ, এখন আমরা কোথায় 0 বসাবো,
কোথায় জিরো বসাবো? যেখানে ডেল্টা এক্স আছে ওইটা কি, ওটা অ্যাপ্রোচেস জিরো। এক্সের কোন কিছু আছে এখানে না, এক্স যেরকম ওর মতো থাকবে। ডেল্টা এক্স অ্যাপ্রোচেস জিরো, আমরা ডেল্টা এক্সকে জিরো বসাবো। যেমন এই যে ক্লাসে শুরুতে আমরা দেখাচ্ছিলাম না, এ অ্যাপ্রোচেস এক্স, আরেকটা ছিল এক্স অ্যাপ্রোচেস এ। এ যদি এর কাছে যায়, সরি এক্স যদি এর কাছে যায়, আমরা আলটিমেটলি বসাবো কি, এক্সের জায়গায় এ বসাবো। এ যদি এক্সের কাছে যায়, আমরা ফাইনাল এক্সপ্রেশনে এর জায়গায় এক্স বসাবো। তাহলে এখানে কি লিখবো, এটা তো জিরো আসবে, 2x প্লাস 0 ইকুয়ালস টু টোয়াইস এক্স। এই যে দেখো এবার কিন্তু ফাংশন আমরা এক্স টার্মটা চলে আসছে, এই জন্য আমরা ডি অফ এক্স বলতেছিলাম। ডি অফ এক্স ইকুয়ালস টু আমাদের আসছে কত, 2 আসছে। ডি অফ এক্স ইকুয়ালস, ও সরি 2x আসছে, 2x আসছে। তাহলে এই সরলরেখার দেখো এটা কিন্তু একটা বক্ররেখা, এই বক্ররেখার কি এক এক পয়েন্টে ঢাল এক এক রকম না? দেখো কেন এক এক রকম, কারণ এই যে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকাই, এটার ঢাল একরকম হবে। এখানে যদি একটা স্পর্শক আঁকাই, এটার ঢাল একরকম হবে। এটা যদি আলফা কোণ উৎপন্ন করে, এটা যদি বিটা কোণ উৎপন্ন করে, অবশ্যই কি বিটা গ্রেটার দেন আলফা। তার মানে কি সরলরেখার ঢাল যত আমরা এইদিকে যাচ্ছি, সরলরেখার ঢাল তত আস্তে আস্তে বাড়তেছে, মানে পরিবর্তনের হার আরও বেশি করে পরিবর্তন হচ্ছে। প্রথমে দেখো ধরো এক্স ইকুয়ালস টু 2 এর জন্য কত, প্রথমে আমরা কিছু ক্রমজন নিই, 2,4, 1,1, 3,9, তারপর এটা হচ্ছে 4,16। এই দেখো প্রথমে এক্সের স্থানাঙ্ক 1 পরিবর্তন হয়েছে, 1 থেকে 2 হয়েছে। ওয়াই স্থানাঙ্ক 1 থেকে 4 হয়েছে, মানে 3 বাড়ছে। তারপর 2 থেকে 3 হয়েছে, ওয়াই স্থানাঙ্ক 5 বাড়ছে। 3 থেকে 4 হয়েছে, ওয়াই স্থানাঙ্ক 7 বাড়ছে। তার মানে কি আস্তে আস্তে ঢালটা বাড়তেছে না? মানে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ঢাল বের করি, ওটা অনেক বড় হবে না? আস্তে আস্তে একসময় হয়তো তোমার একসময় এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ এরকমও হয়ে যেতে পারে, বলা যায় না। অনেক বেশি 90 হলে তো মানে অনেক বেশি বড় হয়ে যাবে, অসীমের দিকে চলে যাবে, অত বড় হয়তো আমরা ধরতেছি না। আচ্ছা তাহলে এখানে দেখো ডি অফ 2, এই ডি অফ 2 যদি বের করি তাহলে কত আসবে, 2 × 2 4। ডি অফ 3 যদি বের করি তাহলে আসবে 3 × 2 6। ডি অফ 4 যদি বের করি তাহলে 4 দুগুণে 8। এখন আমরা যদি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে, আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, যে কোনো একটা ফাংশনে যদি যে কোনো পয়েন্টে পরিবর্তনের হার, সোজা কথা ঢাল যদি বের করতে চাই, আমরা কি করি, ওই পয়েন্টটা নিই এবং ওই পয়েন্টের কাছাকাছি একটা পয়েন্ট নিই, যাতে আমাদের এই দুটার পার্থক্য, মানে দুইটা পয়েন্ট যদি পাই, আমরা কি করতে পারি, দুইটা পয়েন্ট পেলে একটা যোগ করে একটা সরলরেখা পেতে পারি, তারপরে সরলরেখার ঢাল বের করতে পারি। তাহলে আমরা ওই মুহূর্তে পরিবর্তনের হার বের করতে পারবো, যেটা ওই যে শুরু ক্লাসে করছিলাম 2.01, 2.001, 2.0001। তোমরা এক কাজ করবা, তোমরা ধরো এই যে এক্স ইকুয়ালস টু 3, এই পয়েন্টের জন্য ওই যে এরকম 3.01, 3.001 এরকম করে একটু চেক করে দেখো, এটার জন্য ঢালটা কত হয় ওটা বের করবা, এবং আমাদের এই ফাংশনটা যে ভ্যালু দিচ্ছে এই দুইটা এক্স্যাক্টলি ম্যাচ করে কিনা, যে আমরা যে এত ক্যালকুলেশন করতেছি এগুলো ঠিকঠাক আছে কিনা ক্রস চেক করবা, যে দেখবা আসলে তোমার এখানে 6 আসে কিনা। ওকে, হ্যাঁ। আচ্ছা এবার একটু তোমরা দেখি, তোমাদের ইনটুইশন দেখি। ধরো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া যায়, ধরো 3x² প্লাস 9/4। এটার ক্ষেত্রে যদি আমি ডি অফ এক্স বের করি, বলো কত আসবে? এটার ক্ষেত্রে যদি আমি ডি অফ এক্স ফাংশনটা বের করতে চাই, কেমন আসা উচিত একটু জানাও তো, দ্রুত জানাও। একজন বলছে কত, আচ্ছা 2x, এটা তো আগে। এই যে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x² প্লাস 9/4, এটার জন্য ডি অফ এক্স কেমন আসা উচিত একটু জানাও তো দেখি। আচ্ছা হ্যাঁ, একজন জানাইছো 6x। আচ্ছা এখানে একটু ফেসবুকে দেখি, হ্যাঁ 6x, একজন বলছো 3x। আচ্ছা সমস্যা নাই, প্রথমে যদি ইনটিউটিভলি ভুল হয় অসুবিধা নাই, তুমি এটা বাসায় চেক করে দেখবা। যদি একদম না পারো, যেটা কথা হচ্ছে এমনি বলতে না পারো, তখন এই যে এই ফাংশনে বসাই দিবা, বসাই দিয়ে চিন্তা ভাবনা করবা যে এখানে যদি 3 থাকে, এটা আমাদের এই ডি অফ এক্স ফাংশনকে কীভাবে এফেক্ট করতেছে, ওই 3-এর উপরে, মানে এই ফাংশনে যদি বসাই দেই তাহলে এই 3-র জন্য কী হচ্ছে না হচ্ছে, এগুলো চিন্তা করবা বাসায়। আমি তোমাদের টিচার, আমার কাজ হচ্ছে জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা বোঝানো, এবং সেখান থেকে আরেকটা নতুন জিনিস কিভাবে কাজ করবে এটা বের করার দায়িত্ব তোমার। যেমন আমি এখানে ধরো এগুলো এক্সপ্লেন করছি সব কিছু কীভাবে আসে। এখন এটা অবজার্ভ করে এখানে যদি 3 আসে, এটা কিন্তু আমি দেখাই নাই, আমি দেখাচ্ছি সবগুলোর সহগ 1। প্রথমে দেখাইছি এফ অফ এক্স ইকুয়ালস টু 5, তারপর শুধু এক্স দেখাইছি, তারপর তোমার বের করতে বললাম 3x প্লাস কিছু একটা বা 7x দিয়ে, তারপর x² দেখাইলাম, তারপর আমি তোমাদেরকে বের করতে বললাম 3x² প্লাস 9/4। এই যে এখানকার যে চিন্তাগুলা, এই চিন্তাগুলা তোমার বাসায় নিজে করতে হবে। এগুলো যদি তুমি করো বা তুমি এগুলো ডিটেলস ক্যালকুলেশন করে দেখো যে আসলেই হচ্ছে কিনা, এই যে ক্রস চেকিং, সব কিছু চেক করা,
এগুলোর মাধ্যমে আসলে তোমার চিন্তাভাবনা শক্তি বৃদ্ধি পাবে এবং তুমি একটা প্রবলেমকে অনেক এফিশিয়েন্টলি অ্যাপ্রোচ করতে পারবে। আচ্ছা, এটা আসলে 6x আসবে। হ্যাঁ, অনেকেই ঠিক লিখছো, 6x 6x আসবে। এটা ইজি। এটা বাসায় যদি যার সমস্যা হয়েছে তুমি একটু ইয়ে করে দেখো, এই যে ফাংশনে বসাই দিবা, দিয়ে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্লাইড নেই এবং এবার আমাদের লাস্ট, তাহলে আমরা দেখে ফেলি। এই যে এখানে হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের x। এবার ধরো আরেকটা ফাংশন, এবার আরও বেশি এরকম একটা ফাংশন, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবড, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবড। আচ্ছা, আমি একটু তোমাদের হিন্টস দিই আগেরটা। ধরো এখানে যদি কোনো একটা এরকম 3x স্কোয়ার, আমরা এক্স স্কোয়ারের জন্য জানি তো 2x, তাই না? ওখানে 3 দিয়ে দিলে দেখবা তাহলে কি আসে। ধরো 3 ইন্টু এক্স প্লাস ডেল্টা এক্স, এটা একটু বলে দিই, এটা একটু দরকার আছে আসলে বলার। তারপরে আসবে মাইনাস এফ অফ এক্স, না এফ অফ এক্স হচ্ছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এই যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0। এই যে কোনো একটা যদি ধ্রুবক আসে এরকম, এটা একটু বলেই দিই, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ডেল্টা এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এই যে এরকম একটা জিনিস আসবে না? তাহলে এখান থেকে এই 3 কিন্তু দেখো 3 একটা হচ্ছে তোমার ডেল্টা এক্স ছাড়া একটা জিনিস, এই 3-র ওপর ডেল্টা এক্সের কোনো প্রভাবই নেই। তাহলে এই 3টা তুমি একবারে বাইরে নিয়ে আসতে পারবা। মানে 3 ইন্টু তারপর এই যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এক্স প্লাস ডেল্টা এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আমরা তো এটা জানি, এটার জন্য কত আসবে, এটার জন্য আসবে টয়েস এক্স, তাহলে 3 ইন্টু টয়েস এক্স ইকুয়ালস টু 6x। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে ধরো একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, আর একটা ফাংশন যদি সি এফ অফ এক্স হয়, সি ইন্টু এফ অফ এক্স হয়। এখন এফ অফ এক্সের জন্য ঢাল যদি আমরা বের করি, মানে ঢালের ফাংশন যদি বের করি, এটা যদি ডি অফ এক্স হয়, তাহলে সি ইন্টু এফ অফ এক্সের জন্য আসলে আমাদের ওই ঢালের ফাংশনটা যেটা হবে ওটাকে আমরা একটা নাম দিই ডি প্রাইম বলি, ডি প্রাইম অফ এক্স, এটা আসবে সি ইন্টু ডি অফ এক্স। মানে যা সোজা কথা, একটা কনস্ট্যান্ট যদি থাকে, গুণ থাকে, ধরো এফ অফ এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ছিল শুরুতে, আমরা এখন ধরো এটাকে বানালাম সি ইকুয়ালস টু কত ধরবো, সি এক্স স্কোয়ার, সি একটা ধ্রুবক। তাহলে জাস্ট কী করবো, সিটা আমরা ধরে রাখবো, ফাংশনের পার্ট যেটুকু আছে ওইটার জন্য ডি অফ এক্স বের করবো, গুণ করে দিব, তাহলে সি ইন্টু 2x মানে 2cx, এটা আসবে শুধু। এটা বাসায় একটু নিজেরা চিন্তা করো, এটা আসলে আমার করে দেওয়া উচিতই হয় নাই, এটা জাস্ট আমাদের চিন্তা করার জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল, এটা বুঝতে পারবা। একটু ডিটেল ক্যালকুলেশনও দেখাই দিছি। এখন সমস্যা হবে? বুঝতে পারছো সবাই এটুকু যতটুকু বলা হয়েছে? কেন এই যে সিটা বাইরে চলে আসতেছে? আমি হয়তো খুব ডিটেল ক্যালকুলেশন দেখাই নাই, বাট আশা করি ধরতে পারছো সবাই। হ্যাঁ, রেজাউল করিম, তুমি 3x লিখছিলা, হ্যাঁ বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ইউজুয়াল ক্যালকুলেশনে চলে যাই। আমাদের ফাংশনটা কেমন দিলাম, এরকম ধরো এই যে এরকম একটা বক্ররেখা, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবড, এদিকে আমাদের y, এদিকে আমাদের x। তাহলে আমরা আবার করি, আমরা এই যে y এফ অফ এক্স ইকুয়ালস টু আমাদের আছে এক্স কিউবড, এটার জন্য বের করবো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, না কত আসবে, এক্স প্লাস ডেল্টা এক্স হোল কিউবড আসবে। তাহলে আমরা এখন ডি অফ এক্সটা বের করি, লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0। আচ্ছা, আমি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স ওগুলো না লিখে একবারে সরাসরি লিখি, এখন তোমরা অনেক বড় হয়ে গেছো, একবারে সরাসরি যদি এটা লিখি সমস্যা হবে কারো? এই যে সরাসরি এই জিনিসটা লিখে দিলাম, আশা করি কারো সমস্যা হবে না। তাহলে আমরা কি জানি, এখন কিউবটা ইয়ে করে দিই, সূত্রটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, সেগুলো মিশাই দিই, Oops. 3a square b plus 3a b squared plus b cubed। আচ্ছা, এটা কেটে যাবে, খুব ভালো কথা।
ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, তাহলে কত আসবে? আমি সরাসরি ডেল্টা এক্সটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, 3x স্কোয়ার প্লাস 3x ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এই যে এটা কেটে যাবে, কারণ কি ডেল্টা এক্স এখনো 0 হয় নাই। তাহলে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0, 3x স্কোয়ার প্লাস 3x ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স স্কোয়ারড। তাহলে এখানে আমরা ডেল্টা এক্স বসাবো কোথায়? এই যে এখানে ডেল্টা এক্স আছে, এখানে ডেল্টা এক্স আছে, এখানে শুধু 3x স্কোয়ার আছে, ওখানে নাই। তাহলে এই যে এইটা আর এইটা, এই দুটো 0 হয়ে যাবে। আমরা পাবো শুধু 3x স্কোয়ার। ক্লিয়ার সবাই এটুকু? কেন 3x স্কোয়ার আসলো? হ্যাঁ, এখন যদি তোমাদের আবার ওয়ার্কআউট করতে দিই আর একটা ফাংশন দিই, হ্যাঁ নাও, সমস্যা নেই। এফ অফ এক্স ইকুয়ালস টু, এবার কত দেবো, কত দেওয়া যায়? ধরো 7/3 এক্স কিউব প্লাস 9/2, এটা দিলাম। বলো এটার জন্য যদি ডি অফ এক্স বের করি কত আসবে? এফ অফ এক্স ইকুয়ালস টু 7 ডিভাইডেড বাই 3 এক্স কিউব প্লাস 9/2, কত আসবে? আচ্ছা, একজন লিখছো 3x স্কোয়ার্ড। হ্যাঁ, দেখি জানো তো? এটার জন্য কত আসবে? আচ্ছা, বেশ কয়েকজন লিখছো, এখানে একটু দেখি, একটু দ্রুত জানাও। হ্যাঁ, জুমে আমি দেখছি, জুমেরগুলো দেখি, ফেসবুকে দেখি, তোমরা ক্যান্সেল করো। যদি এরকম একটা ফাংশন দিয়ে এফ অফ এক্স ইকুয়ালস টু 7/3 এক্স কিউবড প্লাস 9/2, এটার জন্য আমরা ডি অফ এক্স যদি বের করি কত আসবে? হ্যাঁ, এই যে লিখছো একজন, হ্যাঁ 7x স্কোয়ার্ড, এখানে 7x স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে 7x স্কোয়ার। কী বলবো, এই যে 7/3 এটা হচ্ছে সিটা সি এর মতো থাকুক, অসুবিধা নেই। এই যে এক্স কিউব যেটা আছে এটার জন্য জাস্ট আমাদের 3x স্কোয়ার আসবে, আর বাকি তুমি তো হচ্ছে ধ্রুবক, তোমার জন্য 0, 3 কাটা, আমাদের হচ্ছে 7x স্কোয়ার্ড। এবার দেখি তোমাদের আরেকটু ইনটিউশন দেখি, তোমাদের কতটুকু ডেভেলপ হয়েছে তোমরা। ধরো এবার আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু, এবার হচ্ছে 14/3 এক্স কিউব প্লাস 5/2 এক্স প্লাস 9। এই যে এটা ফাংশন, এটা ফাংশন, এই ফাংশনের জন্য ডি অফ এক্স কত হবে বলো? এই ফাংশনের জন্য ডি অফ এক্স কত হবে? এটা একটু জানাও, একটু সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, আচ্ছা তোমরা জানো, আমি একটু রেস্ট নিই কিছুক্ষণ। হ্যাঁ, ফাংশনটা কত? এফ অফ এক্স ইকুয়ালস টু 14 ডিভাইডেড বাই 3x কিউব প্লাস 5/2x প্লাস 9। আচ্ছা সরি, দাঁড়াও একটু, আমি একটু চেঞ্জ করি, 5/2 একটু কঠিন করে দিই, যদিও ওগুলো সহজ জিনিস অনেক। একটু দাঁড়াও। আচ্ছা, 5/2 এক্স স্কোয়ার হবে আর কি, তারপর 9x প্লাস, এখানে একটা বিদঘুটে সংখ্যা দেই, 299/154। এটার জন্য হয়তো অনেক কঠিন হয়ে যাবে, তাই না? অনেক কঠিন সংখ্যা, বড় একটা সংখ্যা দিয়ে দিছি। আচ্ছা, এটার জন্য ডি অফ এক্স লেখো। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়ালস টু 14/3 এক্স কিউব প্লাস 5/2 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 299 ডিভাইডেড বাই 154। এর জন্য লেখো, কমেন্ট একটু জানিয়ে দাও। আচ্ছা, কমেন্টে লিখতে মনে হয় না খুব অসুবিধা হবে, খুবই সিম্পল একটা এক্সপ্রেশন আসবে। এখানে কিন্তু আসলে আমাদের লিমিটের আরেকটা প্রপার্টি আমরা আসলে ইউজ করতেছি, কিন্তু আসলে এটা বলা হচ্ছে না, এটা আমি বলে দিই। এটা এখন ধরো লিমিট এক্স অ্যাপ্রোচেস 0 বা এক্স অ্যাপ্রোচেস কিছু একটা দিই, 0 না দিয়ে এ দিই, এ এখানে জিও ধরো
এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, এরকম যদি থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ এফ অফ এক্স প্লাস মাইনাস আবার লিমিট এক্স অ্যাপ্রোচেস এ জি অফ এক্স। মানে যেখানে যদি দুইটা ফাংশন থাকে এরকম, যে 14x³ এটাকে ধরো এফ অফ এক্স বললাম আমরা, না এফ অফ এক্স যেহেতু দিছি এটা জি অফ এক্স বলি, এটা ধরো জি অফ এক্স বললাম আমরা। তারপরে যে 5/2x² এটাকে ধরো আমরা এইচ অফ এক্স বললাম। তাহলে কি এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে এগুলোতে ফেলতে পারি। সোজা কথা প্রথমে 14/3x³ এটা ডিফারেন্সিয়েশন বের করলাম, তারপর যোগ করলাম কোনটা 5/2x², এটার জন্য এরকম আমরা ভাগ ভাগ করতে পারি। এটা হচ্ছে লিমিটের একটা প্রপার্টিস, ম্যাথে তোমরা এটা দেখতে পারবে, অসুবিধা নেই। দেখি এখন তোমরা রেজাল্ট দেখি, একজন দিছো 14x² প্লাস 5x প্লাস 9। আচ্ছা দেখি আরও বেশ কয়েকটা, 14x² প্লাস 5x প্লাস 9x। আচ্ছা আদিত্য চক্রবর্তী 9x দিছো, 9xটা হবে না, শুধু 9 হয়তো আর কি। আচ্ছা এখানে আমি করে দিই, এটা বলে দিই, এটা কবে, এই যে 14/3 এটা কনস্ট্যান্ট রেখে দাও, x³ ওটার জন্য আসবে 3x² প্লাস 5/2 x² এর জন্য কত আসবে 2x প্লাস 9x, 9 ইন্টু ওটার জন্য তো কত 1 প্লাস এটা একটা কনস্ট্যান্ট, এটা আমি যত বিদঘুটের সংখ্যা দিই না কেন কোনো ইফেক্ট ফেলবে না, এটা হচ্ছে 0। তাহলে আমরা এটা সিম্পলিফাই যদি করি তাহলে 14x² প্লাস 5x প্লাস 9, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো সবাই? যদি এইটুকু ক্লিয়ার থাকে তাহলে একটু জানাও আমাকে, আমি তাহলে সামনে প্রসিড করি। হ্যাঁ মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা এখন আমরা বেশ অনেকগুলো ফাংশন দেখে ফেললাম এবং ফাংশনের ডেরিভেটিভ দেখলাম। একটু আমরা দেখি, একটু সব সামারি করি, সামারি দেখি। সামারি, আমরা এফ অফ এক্স এই ফাংশন যখন আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, সোজা কথা কে, এটার জন্য আমরা ডি অফ এক্সটা কত পাইছি। আচ্ছা একটু চার্ট করি, এভাবে না লিখে এইভাবে লিখি। এফ অফ এক্স এখানে, আর এখানে আমাদের আরেকটা ফাংশন আমরা যেটা নাম দিছিলাম ডি অফ এক্স এখানে। তাহলে আমাদের প্রথমে যখন এটা কে ছিল এটার জন্য কত পাইছি আমরা 0 পাইছি। যখন আমাদের এখানে এক্স ছিল তখন এখানে আমরা কত পাইছিলাম 1 পাইছিলাম। যখন আমাদের এখানে x² ছিল তখন আমরা এখানে পাইছি 2x পাইছি। যখন আমরা দেখলাম x³ জন্য বের করলাম তখন আমাদের 3x² আসছিল। এখন একটু তোমরা বলো তো, যদি আমি x⁴ এর জন্য বের করি আমার রেজাল্টটা কত আসা উচিত? আচ্ছা একটু আগের স্লাইডে যেতে বলছে, দেখি তো একটু আগের স্লাইড। হ্যাঁ আচ্ছা তোমরা একটু বলো x⁴ এর জন্য যদি আমরা ডি অফ এক্স বের করি কত আসবে, এটা একটু জানাও। আর আগের স্লাইডে যে একটু দেখতে চাইছিলা তুলে নিতে পারো। আচ্ছা আগের স্লাইডের কথা যে বলছো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে অবশ্য স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা লিখতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা আমি পরের স্লাইডে একটু চলে গেলাম। হ্যাঁ অনেকে লিখছো 4x³ হ্যাঁ এটা হবে, ঠিক আছে 4x³। তারপর যদি বলো x⁵ যদি হয় এটার জন্য কত আসবে, x⁵ এর জন্য কত আসবে লেখো। হ্যাঁ 5x⁴। হ্যাঁ তোমরা আসলে সবাই প্যাটার্নটা ধরতে পারছো। এখানে আসলে একটা প্যাটার্ন কাজ করতেছে যে কোনোভাবে আমরা ধরো x⁵ এরকম একটা সংখ্যা আছে, এরকম আমরা যদি এটা ধরো ডি অফ এক্সটা বের করি কি আসতেছে আমাদের যেটা আসতেছে এটা হচ্ছে পাওয়ারটা কেন যেন সামনে চলে আসতেছে, পাওয়ারটা এখানে চলে আসতেছে এবং পাওয়ার আগে যা ছিল সেটা থেকে 1 কমে যাচ্ছে। এখানে 5 ছিল, এখানে থেকে 1 কমে যাচ্ছে, এভাবে 5x⁴। দেখো সবগুলো মোটামুটি এভাবে বিল্ড হয়েছে x⁴। তাহলে আমরা যদি একটু জেনারেলাইজ করে ফেলি এই বিষয়টাকে, আমরা ধরো x⁴n এর জন্য যদি বের করি ডি অফ এক্সটা, এফ অফ এক্স যদি x⁴n হয়
এটা যদি ডি অফ এক্সটা বের করি তাহলে এটা আসলে আলটিমেটলি আমাদের আসবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ওই ফাংশনের জন্য পরিবর্তনের হার এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, সেটার একটা ফাংশন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখন মোটামুটি আমাদের গত ক্লাসে যে ফাংশনটা ছিল, গত ক্লাসের ফাংশনটা আমাদের কী ছিল সেটা একটু দেখি। গত ক্লাসের ফাংশনটা আমাদের ছিল, গত ক্লাসের ফাংশন সোজা কথা আমাদের পানি পড়ার হারের ফাংশন আর কি। এফ অফ এক্স ইকুয়ালস টু কত ছিল, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 5x কিউবড মাইনাস 6x স্কোয়ার প্লাস 2। এটার জন্য ডি অফ এক্স ফাংশনটা কত আসবে? সিম্পল, সবগুলোর জাস্ট ডিফারেন্সিয়েট, সবগুলোর জন্য ডি অফ এক্স বের করে ফেলবো আর কি, তারপর যোগ করে ফেলবো 4x কিউবড প্লাস 15x স্কোয়ার মাইনাস 6। এখন যদি আমি এই ফাংশনে বসাই দিই, আমরা কি 2 ঘন্টা সময় পর পানি পড়ার হারটা কত ছিল ওটা বের করতে চাচ্ছিলাম, তাহলে আমরা ডি অফ 2 বের করি। ডি অফ 2 ইকুয়ালস টু কত আসবে, 4 ইন্টু 2 কিউব প্লাস 15 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6। আমাদের এটা সম্ভবত আসছিল 86। দেখি তো একটু আমি চেক করে নিই। 4 ইন্টু 2 কিউব প্লাস 15 ইন্টু 2 স্কোয়ার্ড মাইনাস 6, হ্যাঁ 86, যেটা আমরা অনেক কষ্ট করে 2.01 তারপর 2.001 এরকম করে অনেক কষ্ট করে বের করছিলাম, সেটা আমরা জাস্ট একটা ফাংশন থেকেই সরাসরি পেয়ে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারছো এটুকু? আচ্ছা, একজন কিছু লিখছো মনে হয়, -12x কোনটার জন্য 12x? ও সরি, হ্যাঁ -12x হবে। থ্যাংক ইউ, একটু ভুল লিখছি আমি। -12x ও সরি আমাদের ফাংশনটা আমি তো একবার দেখে নিই, দাঁড়া ওয়েট। ফাংশনটা কি ছিল? ও সরি, ফাংশনে 6x ছিল, শুধু 6x স্কোয়ার ছিল না। আচ্ছা, এটা এই যে স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার ছিল না সে, হ্যাঁ তাহলে তো 6x হবে, ঠিক আছে। ওটা একটু ভুল লিখছিলাম আমি, যে এখানে 6 স্কোয়ার লিখছিলাম হয়তো আগে, ওটা হবে না, -6, ঠিক আছে, হ্যাঁ 86। তাহলে দেখো আমরা বেশ কিছু বীজগাণিতিক ফাংশনের জন্য ডি অফ এক্স বের করে ফেললাম। এখন আমরা একটু সামারাইজ করে ফেলি জিনিসগুলো। এখন আমাদের যত ফাংশন আছে, ধরো সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, এগুলো যত ফাংশন আছে, এই সবগুলো ফাংশনের জন্য যদি আমি পরিবর্তনের হারের ফাংশন বের করতে চাই, আমরা সবগুলোকে কোথায় অ্যাপ্লাই করবো? ওই যে ওই ডি অফ এক্স ফাংশনে ওইভাবে ডিটেইল ক্যালকুলেশন করে এসে আমরা কোনো একটা রেজাল্ট পাবো, ওই রেজাল্টগুলোই আমরা ব্যবহার করি। এই যে আমরা যে ডি অফ এক্স ফাংশন যেভাবে ডিফাইন করছি, কীভাবে ডিফাইন করছি, যে লিমিট ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটাকে সুন্দর করে একটু লেখা হয় এভাবে। এটাই হচ্ছে আমাদের ডিএক্স অফ, এবং যে ফাংশনটা আমরা কোন ফাংশনের জন্য বের করতেছি, এফ অফ এক্স ফাংশনের জন্য, অথবা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনের জন্য। এটাকে আমরা লিখি এভাবে, ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স, বা আরও যদি শুধু করে লিখি ডিডিএক্স অফ ওয়াই। এটাই হচ্ছে আমাদের অন্তরক সহগ, বা ডেরিভেটিভ। এটাই হচ্ছে আমাদের অন্তরক সহগ বা ডেরিভেটিভ। এবং আমাদের এই অন্তরক সহগ বের করার যে প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। দেখো আমরা ক্লাস কিন্তু শুরু করছি গতদিন, এবং আমরা মাঝখানে মনে কোথাও আমাদের ক্লাসের টাইটেল ছিল অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, আমরা কিন্তু কোথাও এই অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন টার্মটা ইউজই করি নাই। আমাদের মোটামুটি গতদিনে 2 ঘন্টা প্লাস আজকের 1.5 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা পর আমরা এই অন্তরীকরণ শব্দটা মনে হয় ব্যবহার করলাম, যে এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই প্রক্রিয়াটি হলো তোমার ডিফারেন্সিয়েশন।
এই যে এই মেথডটা ব্যবহার করে আমি যে কোনো ফাংশনের জন্যই আমি ওই ফাংশনের এক্স চলকের সাপেক্ষে ওয়াই চলকের পরিবর্তনের হারটা কতটুকু সেটা এখানে যদি ইনপুট দেই আমাদের আউটপুট পাবো ওই পরিবর্তনের হারের যে ফাংশনটা হবে ওই ফাংশন। এই যে এই ফাংশনটাকে আমরা আসলে তখন একটু আগে নাম দিয়েছিলাম ডি অফ এক্স, এই যে এরকম নাম দিয়েছিলাম একটা, এটাকে একটু সুন্দর করে ডিডি এক্স অফ ওয়াই এভাবে লেখা হয়। তাহলে দেখবা তোমরা যখন ম্যাথ পড়বা ধরো এগুলো ফাংশনের জন্য বের করা শিখবা। এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো সাইন এক্স, এটার জন্য ধরো তাহলে এটার জন্য ডিডি এক্স অফ সাইন এক্স যদি করো এটার জন্য আসবে কজ এক্স আসে। এখন এটার জন্য কি করবা, এটা যদি বের করতে চাও এই যে এই ফাংশনটা ইনপুট দিব। আচ্ছা ম্যাথে দেখবা তোমাদের এই যে ডেল্টা এক্সটাকে ডেল্টা এক্স না লিখে এইচ লেখা হয়। এইচ যদি লিখো তাহলে কি করবা, জাস্ট যেখানে তোমার মানে এইচ হচ্ছে যে ছোট হাতে এইচ লেখা হয়, মানে একটা ছোট পরিবর্তন আর কি, ওটা বোঝানো হয়। তখন লেখে যেভাবে লিমিট এইচ অ্যাপ্রোচেস 0, ম্যাথে তোমরা ডিটেলস শিখে নিও, অসুবিধা নেই। কিন্তু এই যে ডেল্টা এক্স দিয়ে বোঝা সোজা আর কি, ডেল্টা এক্স হচ্ছে তোমার পরিবর্তন বোঝায় ছোট, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ছোটো হাতের এইচ, এটা দিয়েই সব আমরা বের করতে পারবো। এখন এই সাইন এক্সের জন্য বের করাটা আমি দেখাচ্ছি না, কারণ ওটার জন্য ধরো তোমার ত্রিকোণমিতির কিছু কিছু ফর্মুলা জানা লাগবে, হয়তো আমি দেখাতে পারবো জাস্ট ফর্মুলা যদি লিখে দিই, বাট অসুবিধা নেই, তোমরা চাইলে বাসায় নিজে দেখতে পারো যে সাইন এক্সের জন্য কজ এক্স আসলে কেন আসে। ত্রিকোণমিতি চ্যাপ্টার সি, ওখানে কিছু ফর্মুলা আছে, তোমরা চাইলে ওখান থেকে ফর্মুলাগুলো এখন জাস্ট দেখে নিয়ে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, অথবা যদি তোমার ম্যাথ বই কিনে থাকো কেতাবুদ্দিন অথবা এসিও আহমেদ স্যারের বই, সেখানে তোমার ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9 চ্যাপ্টার ফার্স্ট পার্টের চ্যাপ্টার 9-এর সি চ্যাপ্টারে তুমি জিনিসপাতিগুলো পেয়ে যাবে আর কি, দেখবা যে এরকম একটা জিনিস আছে। কিন্তু হ্যাঁ আমরা কিন্তু যদি বই পড়তাম বা জাস্ট আমি যদি প্রথম দিনই জাস্ট বলতাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে এই যে দেখো এটা লিমিট এই যে প্রসেস 0, এই যে এরকম করলে আমরা ডিফারেন্সিয়েশন পেয়ে যাই, এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, এক্স স্কোয়ারের টুয়াইস এক্স, এগুলো বলে দিলেই কিন্তু হয়ে যেত। ম্যাথ তোমরা করতে পারতাম, ম্যাথে 100 জাস্ট বসায় দিলে কোনো ব্যাপার না। কিন্তু এই জিনিসটা নিয়ে আসার আগে যে 3.5 ঘন্টা ধরে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আসলে মেইন জিনিস ছিল। ওগুলো কথা বলার কারণ হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন জিনিসটা বোঝো, যে তুমি জাস্ট ডিডি এক্স অফ এক্স স্কোয়ার আছে ওখান থেকে 2x, এইটুকু জেনে তোমার জন্য আসলে যেন এটা আহামরি কিছু করে ফেলো নাই। এই যে ডিফারেন্সিয়েশন আমি দেখো ধাপগুলো দেখো, আমি আসছি প্রথমে সরলরেখা থেকে, সরলরেখার ঢাল কনস্ট্যান্ট, সরলরেখার ঢাল আসলে কি মিন করে সেটা জন্য বুঝাইছি। আমি এখান থেকে নানা বাড়ি যাচ্ছি একটা বাইক নিয়ে, এটা সেটার জন্য বিন্দুগুলো প্লট করে আমরা একটা যে সরলরেখা পাইছিলাম সেটা ঢাল বের করলাম কি একটা কনস্ট্যান্ট পাইছি, তার মানে আমরা সবসময় সমবেগে গেছি, এবং আমরা গড়বেগের ধারণাটা বুঝাইছি যে যদি মাঝখানে ধরো এলো পাথারি যদি আমাদের পুলিশ আটকাইতো অথবা রাস্তায় এবড়ো আমাদের বেগে এক সময় এক এক রকম ছিল, সেই জন্য আমরা যে ঢালটা পাইছি ওটা একটা গড় হিসাব দিত, তাহলে আমাদের গ্রাফটা আসলে সরলরেখা হইতো না, একটা বক্ররেখার মতো হইতো, দুটো পয়েন্টের ব্যবধানে গড় হিসাব দিত। আমরা যদি এক্স্যাক্ট পেতে চাইতাম কোনো একটা পয়েন্টে, আমাদের প্রসিডিউর কী ছিল যে ধরো এক্স ইকুয়ালস টু 2 ঘন্টা পর আমরা বের করতে চাচ্ছি 2 আওয়ার, তাহলে 2 আওয়ার এবং 2 আওয়ারের পর একটু সময় পার হয়েছে 2.01 আওয়ার, 2.001 আওয়ার, সামান্য একটু সময়। ওটার জন্য দেখলাম অনেক লেন্দি প্রসেস, অনেক কষ্ট করে আমাদের যে কোনো পয়েন্টে পরিবর্তনের হার বের করতে হচ্ছিল। তারপর আমরা দেখলাম যে কোনোভাবে আমরা একটা ফাংশনই বের করতে পারি যে ফাংশনটা ওটার যে কোনো পয়েন্টে ঢালের মান বের করে দিচ্ছে, এবং এই ঢালের ফাংশনটা বের করার যে পদ্ধতি এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমরা কিন্তু চাইলে দেখো আমরা যে ডি অফ এক্স বের করছি না, এই যে ডিডি এক্স অফ ওয়াই, এটাও তো একটা ফাংশন তাই না, এটাকে একটা নতুন ফাংশন আমরা নাম দিই, ধরো এটা জি অফ এক্সও হইতে পারে, এটা জি অফ এক্সও কি এক্সের একটা ফাংশন না, অবশ্যই এক্সের একটা ফাংশন। চাইলে কিন্তু আমরা জি অফ এক্স ওটার জন্য আরেকটা ডি অফ এক্স বের করতে পারি, ওটাকে আমরা বলবো ডি টু এক্স, ডি এরকম 2x বলতে পারি, অথবা এই যে এখন 2 দেওয়া হয় এরকম ডি টু ওয়াই ডি এক্স 2। এখন এটা আসলে কি দরকার ভাই, আপনি কোনো একটা ফাংশনে পরিবর্তনের হারের একটা ফাংশন বের করছেন, এবার আবার পরিবর্তনের হারের ফাংশন, আবার এটা কি দরকার এত কষ্ট করার? আচ্ছা এটার সিগনিফিকেন্স আছে, এটা তোমরা বুঝতে পারবা আমাদের রেগুলার ক্লাস যখন শুরু হবে তখনই বুঝতে পারবা। আমি জাস্ট একটু আইডিয়া দিই। ধরো আমরা সরণ, আচ্ছা কোথায় লিখবো একটু উপরে পাঠাই দিই। আচ্ছা আমরা সরণ চিনি না, সরণ বা ডিসপ্লেসমেন্ট মনে হয়, আমরা সরণের পরিবর্তনের হার বা ডিসপ্লেসমেন্ট সরণের পরিবর্তনের হার আমরা কি বলি, আমরা বলি সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ,
বা ভেলোসিটি। আমাদের বেগের পরিবর্তনের হার কি? আমাদের বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন তাহলে আমাদের যদি স্মরণের ফাংশন দেওয়া থাকে, ধরো এস অফ টি, এরকম আমরা বললাম এস অফ টি নাম দিলাম, স্মরণের ফাংশন, ওটার যদি এরকম ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? বেগের একটা ফাংশন পাবো। বেগের একটা ফাংশন, ওটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ত্বরণের ফাংশন পাবো। সোজা কথা, স্মরণের ফাংশনকে যদি আমরা 2বার ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণের ফাংশনটা পেয়ে যাচ্ছি। এখন ত্বরণের পর হয়তো আরও 3বার করলে হয়তো সেটা কোনো সিগনিফিকেন্স থাকতে পারে, আছে এরকম হয়তো অনেক রাশি থাকতে পারে, তোমরা একটু নিজ দায়িত্বে একটু খুঁজে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশনের এসেন্সটা মোটামুটি হয়ে গেছে। ক্লাস আজকে অনেক শেষের পথে। আমি যেভাবে আগাইলাম, বাসায় আসলে নিজে অনেক স্টাডি করতে হয়েছে, যে তোমাদের জন্য লেকচার রেডি করা, এই যে পানি পড়ার হার, এগুলো কিন্তু বাসায় ধরো নিজে সময় দিয়ে বের করতে হয়েছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত কীভাবে তোমাদের বুঝাইলে তোমাদের মানে জিনিসটা মাথায় ঢুকাতে পারবো, বা এরকম নিজে অনেক ইয়ে করছি, চিন্তা ভাবনা করে, ক্যালকুলেশন করে, এবং কোন ফাংশনটা আসলে ঠিক আছে নাকি, এগুলোর জন্য অনেক চিন্তা করে তোমাদের এই লেকচারটা রেডি করা। মোটামুটি এইটুকুই ছিল। জাস্ট একটা একটু তোমাদের হয়তো খটকা লাগছে যে ইনডিটারমিনেট অথবা আনডিফাইন্ড, এই দুইটার ভিতর পার্থক্যটা কী, ওটার জন্য আমি আজকেই দেখি ভিডিওটা রেডি করার চেষ্টা করবো, ওটা তোমরা ডিটেলস দেখতে পারবো। কারণ ওটা যদি লেকচার দিতে নেই, ধরো ওটার জন্য আরও আধা ঘন্টা চলে যাবে। আর আমি একটু গত ক্লাসে হয়তো ওখানে একটু যেটা বলছিলাম ঠিক বলা হয় নাই, কারণ 0/0 ওটাকে আমি আনডিফাইন্ড বলছিলাম, ওটা আসলে ইনডিটারমিনেট ফর্ম হবে। যাই হোক, আমরা আর আলোচনা না বাড়াই, এবং আমরা জাস্ট একটু কয়েকটা ফাংশনের ডেরিভেটিভটা দেখে নিই। এগুলো কীভাবে আসছে এখন তোমার ওটা অত চিন্তা করার দরকার নেই। তুমি আর ম্যাথ যখন একটু করে ফেলবে তখন এগুলোর কীভাবে আসছে দেখে ফেলতে পারবো, অথবা খুব বেশি যদি উৎসাহী হও, ম্যাথ বইটা একটু খুলে একটু পড়লেই বুঝতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, ডিডিএক্স অফ একটা কনস্ট্যান্ট সি, এটা হচ্ছে 0, আমরা এটা দেখছি, এটা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। আরও দেখি দু একটা, ডিডিএক্স অফ 1/x, 1/x এর জন্য আসবে -1/x²। আরও দেখি ডিডিএক্স অফ, আর কি দেওয়া যেতে পারে, সাইন এক্স, ত্রিকোণমিতিক ফাংশনগুলো দিয়ে দিই। সাইন এক্সের জন্য আসবে আমাদের কজ এক্স, তারপর ডিডিএক্স অফ সাইন এক্স, না কজ এক্স, এটার জন্য আসবে আমাদের মাইনাস সাইন এক্স। একইভাবে ডিডিএক্স অফ ট্যান এক্স যদি বের করি, ট্যান এক্সের জন্য কত আসে ভুলে গেলাম, sec²x না সম্ভবত। আরও কিছু বের করি, ডিডিএক্স অফ কোসেক এক্স, এটা কত, মাইনাস কোসেক এক্স কট এক্স, তারপর ডিডিএক্স অফ কট এক্স কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, কোসেক কট, আর কি আছে আরেকটা, সাইন ও সেক এক্স আছে না, সেক এক্স, এটা হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। তারপর আরও কিছু দেখি, ডিডিএক্স অফ এলএন এক্স, আচ্ছা এটা অনেকে লন বলো, এলএন বলা উচিত আসলে, এটা হচ্ছে 1/x সম্ভবত। আর ফর্মুলা আরেকটা, এটা মনে পড়তেছে না, দেখি ডিডিএক্স অফ লগ এক্স আর কি, লগ 10/x, যেটা 1/x। আচ্ছা, লগ এক্স দিই তাহলে আর একটু জেনারেলাইজ হয়ে যাবে। লগ এখানে এ বেস আর কি, লগ এ বেস ই, তাহলে এখানে যদি এখানে ই আছে তাহলে লগ ই বেস ই, ওটা হচ্ছে 1। হ্যাঁ ঠিক আছে, একটুকু দিলেই হবে। ডিডিএক্স অফ সি, এখানে কিছু বীজগণিতিক ফাংশনে দেওয়া হলো, তারপর এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো, আরও কিছু আছে, সাইন ইনভার্স এক্স, ওগুলো আপাতত দরকার নাই, কারণ
কারণ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনই তোমরা আসলে এখনও চিনো না। হ্যাঁ, এগুলো বেশ কিছু রেজাল্ট আমি এখানে লিখে দিচ্ছি, এখন তোমরা চাইলে এগুলো মেমোরাইজ করতে পারো, অসুবিধা নেই। বা যদি প্রুফ দেখতে চাও দেখে নিতে পারো বইয়ে। আমাদের ধরো ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো একটু হয়তো গতিবিদ্যায় লাগবে আর কি, হয়তো না আসলেই লাগবে, কিছু ওখানে একটু ক্যালকুলেশন করতে হবে, তো এইগুলো আর কি ফর্মুলাগুলো একটু লিখে রাখতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো মুখস্থ করে হ্যাঁ আপাতত দরকার নাই, আমরা তোমার ম্যাথে আস্তে আস্তে জিনিসপাতিগুলো পারবো, এগুলো পরে এমনি মুখস্থ হয়ে যাবে, এগুলো তো মানে এখন অত বেশি মাথায় পেছানোর দরকার নেই, বা বসে বসে মুখস্থ করারও দরকার নেই, কোনো প্রয়োজন নেই মুখস্থ করার। জাস্ট দেখে রাখো, যদি ধরো প্রবলেম করতে লাগে ওই যে একটা কোথাও খাতায় বা কোথাও লিখে রাখবা, প্রবলেম করতে যদি প্রয়োজন হয় খাতা দেখে দেখে তুলবা আর কি, অসুবিধা নেই। আচ্ছা, ফাংশনটা কি অ্যাবসলিউট মানে বুঝি নাই। আচ্ছা, এটা মনে অনেকক্ষণ আগে বলছিল। যাই হোক, এগুলো রেজাল্টগুলো একটু রাখতে পারো মাথায়। আর মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন যতটুকু পড়াইতে চাইছিলাম শেষ মোটামুটি। এখন সামনে হয়তো ইন্টিগ্রেশনের ক্লাসটা পরশু দিন আমাদের 4 তারিখে ওটা হবে, এবং যদি ওটার সাথে ইনভার্স ত্রিকোণমিতি শেষ করা যায় করে দিব, আর নতুবা ধরো ইনভার্স ত্রিকোণমিতি বা একটা ক্লাস হবে, অসুবিধা। তাহলে মোটামুটি আচ্ছা, ডিফারেন্সিয়েশন আমরা গত ক্লাসে 2 ঘন্টা যে লেকচার ছিল এবং আজকে যতটুকু বলা হয়েছে এটুকু মোটামুটি বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন আইডিয়াটা আমরা কোথায় থেকে আনছি এবং সেটা কোথায় ইমপ্লিমেন্ট করতেছি, এটা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু জানাও, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিব মোটামুটি। হ্যাঁ, বুঝতে পারছো, আচ্ছা একটু জানাও তোমরা, তাহলে আজকে শেষ করে দিই। আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার মোটামুটি। তো আজকে ক্লাস এইটুকুই, আর নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো আজকে মতো সবাই লিভ নিতে পারো, আল্লাহ হাফেজ।